Okay. Dynamic state of body constituents, that is concept of metabolism. আমরা একটুখানি জানবো যে ডাইনামিক স্টেট বলতে কি বোঝায়, ঠিক আছে? What we have learned till now is living organism, be it a simple bacterial cell or a protozoan, a plant or an animal, contain thousands of organic compounds. তাহলে যে কোনো সেল হোক, সেটা প্রোটোজোয়া হোক, ব্যাকটেরিয়া হোক, প্লান্ট সেল হোক, অ্যানিমাল সেল হোক, that is composed of thousands of organic compounds. These compounds or biomolecules are present in certain concentration that is expressed as mole per cell or mole per liter. এবং দেখো সেই সমস্ত বায়োমলিকিউল গুলো তারা ডিফারেন্ট মলিকিউল ডিফারেন্ট কনসেন্ট্রেশনে তোমার বডিতে আছে। এবং তুমি জানো যে ধরো ব্লাড গ্লুকোজ লেভেল যদি আমরা দেখি, যতটা তুমি ব্লাড গ্লুকোজের কনসেন্ট্রেশন পাবে বলতো তার থেকে অনেক কম পরিমাণে তুমি হরমোনের কনসেন্ট্রেশন পাবে। তাহলে এক একটা স্পেসিফিক মলিকিউলকে তুমি একটা স্পেসিফিক কনসেন্ট্রেশনে পাবে। জেনারেলি তাদেরকে আমরা কোন এককে প্রকাশ করি? মোল পার সেল অথবা মোল পার লিটার। One of the greatest discoveries ever made was the observation that all these biomolecules have a turnover. What does it mean by turnover? খুব সিম্পলি দেখো, তোমরা রেসপিরেশন যেহেতু পড়ে ফেলেছো, টার্নওভার সম্পর্কে একটা আইডিয়া তোমরা পাবে। ধরো তোমরা দেখেছো যে গ্লুকোজ খাওয়া হলো, সেই গ্লুকোজটাকে আমরা কনভার্ট করলাম পাইরুভেটে। এই পাইরুভেট থেকে আবার ধরো আমরা তৈরি করলাম অ্যাসিটাইল কোয়েতে। এখান থেকে আলটিমেটলি অক্সালো অ্যাসিডেটের সঙ্গে মিশে আমরা তৈরি করলাম সাইট্রেট। তাহলে বলো তো প্রত্যেকটাই তো এক একটা বায়োমলিকিউল। এই বায়োমলিকিউল গুলো ধরো পাইরুভেট, এটা এমন একটা বায়োমলিকিউল যেটা তৈরি হচ্ছে, উই প্রিপেয়ার ইট, উই সিনথেসাইজ ইট ফ্রম আনাদার বায়োমলিকিউল এন্ড উই ব্রেক ডাউন ইট টু ফর্ম আনাদার বায়োমলিকিউল। এই হচ্ছে চেঞ্জেস, এই বায়োমলিকিউল গুলোর যে চেঞ্জেস, এই চেঞ্জেসটাকে আমরা টার্নওভার বলে ডাকি। আবার ধরো তুমি যখন ফ্যাট খেলে, তাহলে ফ্যাটটাকে তুমি ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহলে ভেঙে দিলে। বলতো তোমার কাছে যে ফ্যাটি অ্যাসিড ছিল সেটাকে আফটার বিটা অক্সিডেশন তুমি তাকে কোন জায়গাতে নিয়ে যাবে? অ্যাসিটাইল কোয়ে। ভেরি গুড, অ্যাসিটাইল কোয়ে। তারপর এই অ্যাসিটাইল কোয়েতে নিয়ে যাওয়ার পর এবার আলটিমেটলি তুমি তাকে এই জায়গাতে এন্টার করিয়ে দিলে। আবার ধরো তুমি কোনো একটা প্রোটিন খেলে, সেই প্রোটিনটাকে আমরা প্রথমে কি করব? ব্রেক ডাউন করে ডাইজেশন করে তৈরি করলাম অ্যামাইনো অ্যাসিডস। তারপর সেই অ্যামাইনো অ্যাসিডস গুলোকে আমরা ডিঅ্যামাইনেশন করে, ডিঅ্যামাইনেশন মিন্স অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপটাকে ইন দা ফর্ম অফ অ্যামোনিয়া বের করব, তাহলে দ্যাট উড বি কনভার্টেড টু কিটো অ্যাসিড। এবার তুমি দেখবে যে কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেখান থেকে তুমি অ্যাসিটাইল কোয়েতে নিয়ে যেতে পারো, কিছু অ্যামিনো অ্যাসিড আছে যেখান থেকে তুমি পাইরুভেটে কনভার্ট করতে পারো, কিছু অ্যামিনো অ্যাসিড আছে সেখান থেকে তুমি আলফা কিটোগ্লুটারেটে যেতে পারো, অন্য যে কোনো জায়গাতে যেতে পারো। তাহলে এইটা দেখে তোমার কি মনে হচ্ছে যে যখন আমরা যে কোনো মলিকিউলকে টার্নওভার করব, ফ্লাক্স করব, একটা বায়োমলিকিউল থেকে অন্যান্য ডিফারেন্ট টাইপ অফ বায়োমলিকিউল তৈরি করব, তাহলে বলো তো তাদের মধ্যে অনেক জাংশনাল কমপ্লেক্স আছে তো? যে এই একটা হ্যাঁ, আছে। রাস্তা, এই দেখো এই একটা রোড, এখান দিয়ে গাড়ি আসছে, এই একটা রোড, এখান দিয়ে গাড়ি আসছে, খুব সুন্দর ট্রাফিকিং সিস্টেম আছে। বলতো এরকম একটা জায়গা তো আমরা পেতে পারি যে এই জায়গাতে তুমি যে মলিকিউলটা পাবে এখান থেকে সে এই রোডেও যেতে পারে, এখান থেকে এই রোডেও যেতে পারে, এখান থেকে এই রোডেও যেতে পারে। তাহলে এরকম জায়গাতে আমরা কিন্তু পাবো একটা জাংশনাল মলিকিউল, যে কিন্তু মোর দ্যান ওয়ান কেমিক্যাল পাথওয়ে, এটা একটা পাথওয়ে, এটা একটা পাথওয়ে, তাদের একটা জাংশনাল পার্ট, দুটোরই একটা কমন পার্ট, এরকম আমরা পেতে পারি। চলো তাহলে টার্নওভার সম্পর্কে একটা আইডিয়া ক্লিয়ার হচ্ছে। হোয়াট ডাজ ইট মিন বাই টার্নওভার? ভীষণ ইম্পর্টেন্ট একটা শব্দ টার্নওভার। This means that they are constantly being changed into some other biomolecules and also made from some other biomolecules. তাহলে এই যে তৈরি হলো একটা মলিকিউল থেকে, কনভার্ট হলো আরেকটা বায়োমলিকিউলে, এই যে কনভার্সনটা, দিস ইজ দ্য টার্নওভার। This breaking and making is through chemical reactions constantly occurring in living organism. Constantly occurring in living organism, তাহলে সবসময় চলছে এটা। Together all these chemical reactions are called as metabolism. তোমাদের মনে হয় ওই লিভিং নন লিভিং এর ডিফারেন্স পড়তে গিয়ে তোমরা পড়েছিলে যে মেটাবলিজমের ডেফিনেশন কি? মেটাবলিজমের ডেফিনেশন কি? মেটাবলিজমের ডেফিনেশন হচ্ছে অল দ্য কেমিক্যাল রিঅ্যাকশনস দ্যাট ইজ অকারিং উইদিন দ্য বডি অফ আ লিভিং অর্গানিজম, তাকে আমরা বলি মেটাবলিজম। Each of the metabolic reaction result in the transformation
of biomolecule. A few example now যেমন বলেছে removal of carbon dioxide from amino acid making amino acid and amide. তাহলে কার্বন ডাইঅক্সাইড তুমি যদি অ্যামাইনো অ্যাসিড থেকে যদি কার্বন ডাইঅক্সাইড বের করে নাও তাহলে সেটা কিসে কনভার্ট করে যাবে একটা অ্যামাইডে। কিংবা আরো এক্সাম্পল নাও, একটু কথা বলো মাঝে মাঝে। অ্যামাইনো অ্যাসিড থেকে যদি আমরা অ্যামোনিয়াটাকে বের করে নিই, অ্যামাইনো গ্রুপটাকে বের করে নিই, তখন সেটা কিসে কনভার্ট করবে? Keto acid. কেটো অ্যাসিডে। ভেরি গুড। আবার ধরো আমরা যদি বলি এইটাকে আমরা সবাই চিনি, নিশ্চয়ই চিনে গেছি, এইটাকে আমরা সবাই চিনে গেছি, তাই না? দিস ইজ সাইটোসিন। সাইটোসিন, দেখো সাইটোসিনকে তুমি যদি ডিঅ্যামাইনেশন করে দাও এবং জল মিশিয়ে দাও তাহলে সাইটোসিনটা কিসে কনভার্ট করবে? দেখি তো কে চিনতে পারে। ইউরাসিলে কনভার্ট করে গেল। সাইটোসিন থেকে বা এই যে নিউক্লিওটাইড থেকে যদি আমরা অ্যামাইনো গ্রুপটাকে বের করে দিই তাহলে সেখান থেকে সে আরেকটা কনভার্ট করে যাচ্ছে অন্য একটা নিউক্লিওটাইডে। কিংবা ধরো আমরা যদি ল্যাকটোজ ছিল ধরো আমার কাছে, বা আমার কাছে মল্টোজ ছিল, তাহলে সেইটাকে যদি আমরা ব্রেক ডাউন করি তাহলে সেখান থেকে তৈরি হয়ে যাচ্ছে গ্লুকোজ এন্ড গ্লুকোজ। তাহলে এরকম বলতো প্রচুর কনভার্সন আমরা এক্সাম্পল পেতে পারি, এমন টেন্স এন্ড থাউজেন্ডস অফ এক্সাম্পলস আমরা পেতে পারি। তাহলে এক্সাম্পল গুলো কি কি বলেছে? রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড from amino acid making amino acid into an amine, removal of amino group in a nucleotide base। তাহলে বলো তো এর একটা এক্সাম্পল আবার তোমরা জেনে গেছো যে যদি সাইটোসিন থেকে আমরা অ্যামাইনো গ্রুপটাকে রিমুভাল করি তাহলে দ্যাট উড বি কনভার্টেড টু ইউরাসিল। হাইড্রোলিসিস অফ আ গ্লাইকোসাইডিক বন্ড ইন আ ডাইস্যাকারাইড, তখন তুমি পাবে কি? মনোস্যাকারাইড পেয়ে যাবে দুটো। We can list tens and thousands of such examples. Majority of these metabolic reactions do not occur in isolation but are always linked to some other reactions. তাহলে আমরা সবসময় দেখব A থেকে B এই রিঅ্যাকশন আইসোলেশনে হয় না, B থেকে C একই প্রসেস সবসময় চলছে। এবং তুমি দেখো যে A থেকে B এবং B থেকে C এই দুটো প্রসেস ইন্টাররিলেটেড। তো তার কারণ হচ্ছে প্রথম রিঅ্যাকশনের প্রোডাক্ট যেটা, পরের রিঅ্যাকশনের র মেটেরিয়াল সেটা, রিঅ্যাক্ট্যান্ট সেটা। তার মানে আমি বলতে পারি যে প্রথম রিঅ্যাকশনটা যদি কম হয়ে যায় তাহলে সেকেন্ড রিঅ্যাকশনটা কম হয়ে যাবে। তো প্রথম রিঅ্যাকশনটা যদি স্লো হয়ে যায় তাহলে পরের রিঅ্যাকশনটা স্লো ডাউন হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে এরকম কোন রিঅ্যাকশনকে আমরা আলাদা আইসোলেশনে রাখতে পারবো না, প্রত্যেকই কিন্তু দে আর লিঙ্কড টু সাম আদার রিঅ্যাকশনস। ইন আদার ওয়ার্ড, metabolite are converted into each other in a series of linked reaction called as metabolic pathway। যেমন একটা এক্সাম্পল বলো। গ্লাইকোলিসিসের ক্ষেত্রে আমরা দেখব, ক্রেব সাইকেলের ক্ষেত্রে আমরা দেখব যে সেক্ষেত্রে কতগুলো রিঅ্যাকশন যারা লিঙ্কড একজনের সঙ্গে আরেকজন, তাহলে এরকম একটা সিরিজ অফ লিঙ্কড রিঅ্যাকশনকে আমরা বলতে পারি একটা মেটাবলিক পাথওয়ে। ক্লিয়ার প্রত্যেকে? These metabolic pathways are similar to the automobile traffic in a city। তাহলে এটা দেখো একদম অটোমোবাইল ট্রাফিকের মতন। These pathway, হ্যাঁ বলো। স্যার মেটাবলিক পাথওয়েটা স্যার আরেকবার বলবেন। বলেছি যে যখন আমরা একটা সেট অফ লিঙ্কড রিঅ্যাকশনকে একসাথে নেব, ধরো গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, বলতো তারা লিঙ্কড। তো এই রিঅ্যাকশনটার উপর এই রিঅ্যাকশনটা ডিপেন্ড করছে, সেখান থেকে এই রিঅ্যাকশনটার উপর এই রিঅ্যাকশনটা ডিপেন্ড করছে। তাহলে এইভাবে যখন তুমি পাইরুভেট পর্যন্ত নিয়ে গেলে বা পুরো প্রসেসটা নিয়ে গেলে, বলতো এখানে আমরা বলতে পারি যে একটা সিরিজ অফ সেট অফ কেমিক্যাল রিঅ্যাকশনস যারা লিঙ্ক টু ইচ আদার, তাহলে এরা হচ্ছে একটা মেটাবলিক স্টেপ, ওকে, একটা মেটাবলিক পাথওয়ে। আর এই মেটাবলিক পাথওয়েটার নাম হচ্ছে তুমি জানো গ্লাইকোলিসিস। ঠিক আছে? এই মেটাবলিক পাথওয়েটার কি নাম নেবে তুমি বলো? গ্লাইকোলাইসিস। This pathway are either linear or circular। তাহলে গ্লাইকোলিসিসের ক্ষেত্রে লিনিয়ার, আর কার ক্ষেত্রে সার্কুলার? ক্রেব সাইকেল সার্কুলার। These pathway crisscross each other, there are traffic junctions। তাহলে দেখো এরা আবার মাঝে মাঝে ক্রিস ক্রস করতে পারে। দেখো এইদিকে তুমি গ্লুকোজ ভেঙে শক্তি বানাচ্ছ, এদিকে তুমি ফ্যাট ভেঙে শক্তি বানাচ্ছ, বলো তো একটা পয়েন্টে তারা ক্রিস ক্রস করতে পারে কিনা? অ্যাসিটাইল কোয়ে পয়েন্টে, তাই না? তাহলে একদম এটা অটোমোবাইল ট্রাফিকের মতন ট্রাফিক জাংশনসও থাকে। তাহলে ফ্লো অফ মেটাবোলাইট থ্রু মেটাবলিক পাথওয়ে হ্যাজ আ ডেফিনিট রেট এন্ড ডিরেকশন লাইক অটোমোবাইল ট্রাফিক। তাহলে প্রত্যেকেই কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা একেবারে ডিরেকশনটা ফিক্সড। যেমন রাস্তায় গাড়ি থাকে, তারা কোন দিক থেকে কোন দিকে যাবে সেই ডিরেকশনটা ফিক্সড। ওকে,
This metabolite flow is called as dynamic state of body constituent. তাহলে এই প্রত্যেকটা পার্ট হচ্ছে বডি কনস্টিটিউয়েন্ট। এবার বলো তো এই বডি কনস্টিটিউয়েন্টটা তারা স্ট্যাটিক কন্ডিশনে আছে না অলওয়েজ ডাইনামিক? ডাইনামিক। ডাইনামিক। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে ডাইনামিক, দিস ইজ ডাইনামিক স্ট্যাটাস বডি কনস্টিটিউয়েন্ট। বোঝা গেল কার নাম ডাইনামিক স্ট্যাটাস অফ বডি কনস্টিটিউয়েন্ট? বলো প্লিজ। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। Okay. What is most important is that this interlinked metabolic traffic is very smooth without a single reported mishap for a healthy condition. তাহলে এটা কিন্তু ভীষণ স্মুথ একটা জায়গা। তুমি কিন্তু একটা নরমাল হেলদি হিউম্যান বিং এর ক্ষেত্রে কোনো দুর্ঘটনা, কোনো মিসহ্যাপের কন্ডিশন যেমন তুমি পাও না, ঠিক যেমন নরমাল যদি ট্রাফিকিং থাকে তাহলে সেক্ষেত্রে যতই এখানে এই প্রসেস গুলো চলতে থাকুক তুমি কোনো দুর্ঘটনা পাবে না। ঠিক তেমনি আমরা যদি দেখি যে একটা নরমাল হেলদি হিউম্যান বিং এর ক্ষেত্রে তুমি কিন্তু সেখানে কোনো সিঙ্গেল মিসহ্যাপ পাবে না। ওকে, another feature of this metabolic reaction is that every chemical reaction is a catalyzed reaction. একটুখানি আমি যদি হাইলাইট করতে পারতাম খুব ভালো হতো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন, তুমি দেখবে যে ন্যাচারালি আমাদের বডিতে বা হিউম্যান বডিতে বা লিভিং অর্গানিজমের বডিতে যে ধরনের রিঅ্যাকশনস গুলো হয়, মেটাবলিক রিঅ্যাকশনস গুলো, এমন কোন রিঅ্যাকশন পাবে না যেটা আনক্যাটালাইজড। ওকে, তাহলে খুব ইম্পর্টেন্ট লাইন, এখান থেকে কোশ্চেন আসে যে 100% অফ কেমিক্যাল রিঅ্যাকশনস ইন লিভিং অর্গানিজমস বডি ইজ ক্যাটালাইটিক রিঅ্যাকশন। ধরো যদি আমরা কার্বন ডাইঅক্সাইড এবং জলকে মেশাই, কার্বন ডাইঅক্সাইড জলকে মেশাই কি তৈরি করব? কার্বনিক অ্যাসিড। বলো, কার্বনিক অ্যাসিড। তাহলে এই যে কার্বনিক অ্যাসিডটা আমি তৈরি করলাম, বলো তো কার্বনিক অ্যাসিডটা রিঅ্যাকশনটাই যখন ভেরি গুড। তাহলে হিউম্যান বডি কিন্তু এটাও আনক্যাটালাইজড করবে না, ও কিন্তু এই প্রসেসটা কাকে দিয়ে করাবে বলো? কার্বনিক অ্যানহাইড্রাসকে দিয়ে। ঠিক আছে, তাহলে একদম তোমাদের মাথায় নিশ্চয়ই ঢুকে গেছে যে যে কোনো একটা লিভিং অর্গানিজমের বডি যে মেটাবলিক রিঅ্যাকশনস গুলো হচ্ছে 100% অফ দা মেটাবলিক রিঅ্যাকশনস আর কি বলো? ক্যাটালাইজড রিঅ্যাকশন। ওকে স্যার, ওকে স্যার এটা কি বললেন একবার বলুন লাস্টে। বললাম যে যে কোনো একটা মেটাবলিক রিঅ্যাকশন যেটা হিউম্যানের বডিতে ঘটবে সেটা কিন্তু 100% ক্যাটালাইটিক রিঅ্যাকশন। তোমাকে যেমন একটা এক্সাম্পল বললাম যে তুমি যদি বাইরে কার্বন ডাইঅক্সাইড জলকে মিশিয়ে কার্বনিক অ্যাসিড বানাও, এই রিঅ্যাকশনটাই যখন তুমি হিউম্যান বডিতে করবে তখন কিন্তু দেখবে যে সেটা কার্বনিক অ্যানহাইড্রাস নামক ক্যাটালিস্টের দ্বারা ঘটে গেছে। ওকে, there is no uncatalyzed metabolic conversion in living organism. তাহলে লিভিং সিস্টেমে তুমি কোন রকমের মেটাবলিক রিঅ্যাকশন পাবে না যেটা আনক্যাটালাইজড। বোঝা গেল? একই কথা বারবার বলছি কারণ এখান থেকে কোশ্চেন জানতে চাই। জাস্ট টেক অ্যান স্ক্রিনশট প্লিজ। তার সঙ্গে সঙ্গে আমি একটু রিকোয়েস্ট করব তোমরা যদি এর উপরে দাগ না কাটো। ওকে, হাত দিচ্ছে লেখা হয়ে যাচ্ছে। স্যার বলছি আপনি যেখানে লিখেছেন না আনক্যাটালাইজ, তার নিচে 100%টা কিসের জন্য? বললাম 100% রিঅ্যাকশন লিভিং অর্গানিজমের বডিতে 100% রিঅ্যাকশন হচ্ছে ক্যাটালাইজড রিঅ্যাকশন। ঠিক আছে, এখানে কোনো আনক্যাটালাইজড মেটাবলিক অ্যাক্টিভিটি নেই, মেটাবলিক কনভার্সন নেই, পুরোটাই এনজাইম দিয়ে হবে। ওকে, ঠিক আছে স্যার। ওকে, চলো নেক্সট। আমি তোমাকে যে এক্সাম্পলটার কথা বলছিলাম সেটাই এখান থেকে আমি পড়ে নিয়ে বলেছি। Even carbon dioxide dissolving in water is a physical process, is also a catalytic reaction in living system. ঠিক আছে, the catalyst which hasten যেটা ইনক্রিজ করে the rate of given metabolic conversion is also a protein. তাহলে এখানে তুমি কিন্তু যে মলিকিউলটাকে ক্যাটাবলিজমের জন্য ব্যবহার করছো, যে মলিকিউলটাকে তুমি ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করছো, সেই মলিকিউলটা কিন্তু এখানে ইনঅর্গানিক মলিকিউল নয়, সেটা কিন্তু একটা প্রোটিন লিভিং সিস্টেমে। এবং এই প্রোটিনটা যার মধ্যে ক্যাটালিটিক পাওয়ারটা আছে, দ্যাট ইজ নেমড অ্যাজ এনজাইমস। তাহলে বুঝলে why enzyme is necessary,
why enzyme is necessary এবং কেন আমরা দেখলাম যে এনজাইমটাকে দরকার। ক্লিয়ার এভরিবডি? ইয়েস স্যার। Yes, sir. তাহলে এনজাইমের কনসেপ্টে আমরা কিভাবে ঢুকলাম সেটুকু মনে হয় তোমরা বুঝলে। ইয়েস স্যার। ভেরি গুড। নেক্সট, তাহলে এনজাইম সম্পর্কে যদি জানি তাহলে এনজাইম ইজ রিলেটেড টু মেটাবলিজম। এনজাইম ইজ রিলেটেড টু মেটাবলিজম। তাহলে আমরা এবার ডিরেক্টলি মেটাবলিজমে ঢুকে পড়ি। এই শিরিন বানু দাগ কেন কাটছো? Okay. Metabolic pathway can lead to a more complex structure from a simpler structure. তাহলে এমন তুমি মেটাবলিক পাথওয়ে পাবে যেখানে সিম্পল স্ট্রাকচার থেকে কমপ্লেক্স স্ট্রাকচারের দিকে যাচ্ছ। ধরো একটা সিম্পল অ্যাসিটিক অ্যাসিড নিলাম, এখান থেকে আমি ধরো তৈরি করছি, তোমরা নিশ্চয়ই চিনতে পারছো এই গঠনটাকে যেহেতু আমরা লিপিড পড়ে ফেলেছি। মনে পড়ছে? গ্লিসারল, কোলেস্টেরল, কোলেস্টেরল, তাই না? তাহলে এখানে দেখো একটা সিম্পল মলিকিউল থেকে আমরা কিন্তু রিলেটিভলি অনেক কমপ্লেক্স মলিকিউল তৈরি করলাম। আবার উল্টোটাও তুমি পেতে পারো যে আমরা কোনো একটা কমপ্লেক্স মলিকিউল থেকে মেটাবলিজমে রিলেটিভলি একটা সিম্পলার মলিকিউল তৈরি করলাম। ধরো আমি একটা লার্জার গ্লুকোজ মলিকিউল নিয়ে সেখান থেকে কিন্তু একটা সিম্পলার, ধরো আমি একটা ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটেড ম্যাটেরিয়াল তৈরি করে নিলাম। ঠিক আছে? তাহলে এই দুটোই মেটাবলিজমের মধ্যে পড়বে। তাহলে মেটাবলিক পাথওয়ে ক্যান লিড টু মোর কমপ্লেক্স স্ট্রাকচার ফ্রম আ সিম্পলার স্ট্রাকচার, যেমন বলেছি অ্যাসিটিক অ্যাসিড বিকাম কোলেস্টেরল, অথবা উল্টোটা সিম্পল স্ট্রাকচার ফ্রম আ কমপ্লেক্স স্ট্রাকচার যেমন গ্লুকোজ বিকাম ল্যাকটিক অ্যাসিড ইন আওয়ার স্কেলেটাল মাসল। The former cases are called biosynthetic phase or anabolic phase. তাহলে প্রথমে এই যেখানে সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে যাচ্ছি, তার মানে আমি বলতে পারি তার ড্রাই ওয়েট কি হচ্ছে? ইনক্রিজ করছে। তার মানে এই প্রসেসটার নাম হচ্ছে অ্যানাবলিজম। দিস ইজ অ্যানাবলিজম। আর যেটা অ্যানাবলিজম সেখানে ডেফিনেটলি কোনো একটা মলিকিউলের বায়োসিনথেসিস হচ্ছে, তাই তো? তাহলে এটাকে আমরা আরো বলতে পারি বায়োসিনথেটিক মেটাবলিজম বা বায়োসিনথেটিক ফেজ। ওকে? আর যখন তুমি ঠিক উল্টোটা করবে, দ্যাট মিন্স যখন আমরা কোনো কমপ্লেক্স ম্যাটেরিয়ালকে সিম্পলার ম্যাটেরিয়ালে কনভার্ট করব, ডিগ্রেডেশন করব, তখন তাকে আমরা বলছি ক্যাটাবলিক পাথওয়ে। তাহলে সেকেন্ড এই যে পাথওয়েটার কথা বললাম, এই পাথওয়েটা কেমন? ক্যাটাবলিক পাথওয়ে। আর ক্যাটাবলিক পাথওয়ের ক্ষেত্রে বলো তো ড্রাই ওয়েট ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ডিক্রিজ করবে, ডিক্রিজ করবে। ঠিক আছে, ড্রাই ওয়েট ডিক্রিজ করবে। ভেরি গুড। তাহলে যখন তুমি অ্যানাবলিক পাথওয়ে রান করাচ্ছ, অ্যানাবলিক পাথওয়ে অ্যাজ এক্সপেক্টেড কনজিউম এনার্জি। তাহলে যখন তুমি কোনো বায়োসিনথেটিক পাথওয়ে তৈরি রান করাচ্ছ, তার জন্য তোমাকে কি প্রোভাইড করতে হবে? এনার্জি প্রোভাইড করতে হবে। আর ন্যাচারালি যখন তুমি কোনো ক্যাটাবলিক রান করাবে, ন্যাচারালি যখন তুমি ক্যাটাবলিক পাথওয়ে রান করবে, তখন সে তোমাকে এনার্জি প্রোভাইড করবে, দেবে তোমাকে এনার্জি। তাহলে বলতো যে এনার্জি নেবে তাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা এক্সারগনিক না এন্ডারগনিক? বলো। এন্ডোথার্মিক এন্ডোথার্মিক বা এক্সোথার্মিক? এন্ডো, যেটা এনার্জি নেবে সেটা হচ্ছে এন্ডোথার্মিক। আর যে এনার্জি লিবারেট করবে, ভেরি গুড, তাহলে জেনারেলি আমরা যেটা বলবো যে অ্যানাবলিক রিঅ্যাকশনস যারা বা বায়োসিনথেটিক প্রসেস যারা, দে আর এন্ডোথার্মিক, আর যারা ক্যাটাবলিক রিঅ্যাকশন তারা হচ্ছে এক্সোথার্মিক। বোঝা গেল? তাহলে বলতো এইটুকু যদি তোমার কাছে কনসেপ্ট থাকে, তাহলে আমি বললাম অ্যাসেম্বলি অফ আ প্রোটিন ফ্রম অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিড থেকে তুমি প্রোটিন বানাচ্ছ, তাহলে বলতো সিম্পলার ম্যাটেরিয়াল থেকে লার্জার ম্যাটেরিয়াল বানাচ্ছ, তার মানে বায়োসিনথেটিক ফেজ অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ তাহলে স্যার, এটার জন্য তোমাকে বলতো এনার্জি প্রোভাইড করতে হবে কি না? হবে। হবে স্যার। On the other hand, very good. On the other hand, catabolic pathway lead to the release of energy. তাহলে ক্যাটাবলিক পাথওয়ে এনার্জি পাবে। ফর এক্সাম্পল, যখন তুমি গ্লুকোজকে ডিগ্রেড করছো ল্যাকটিক অ্যাসিড ইন আওয়ার স্কেলেটাল মাসল, বলো তো গ্লুকোজের ডিগ্রেডেশন মানে সে তোমাকে এনার্জি দেবে, তো এনার্জি ইজ লিবারেটেড ইন দ্যাট কেস। This metabolic pathway from glucose to lactic acid which occurs in 10 metabolic step is called as glycolysis. তাহলে এখানে কিন্তু গ্লাইকোলাইসিসের সঙ্গে সঙ্গে ফার্মেন্টেশনটাকেও ধরে নিয়েছে, সেই জন্য আমরা ল্যাকটিক অ্যাসিড পর্যন্ত যাচ্ছি। Living organisms have learned to trap this energy liberated during degradation, store it in the form of chemical bond. একদম
কোর রেসপিরেশনের কনসেপ্ট। তোমরা জানো প্রত্যেকে, যে আমাকে বলে দেওয়ার দরকার নেই, তবুও আমি একবার রিক্যাপ করে নিতে চাইবো, ভীষণ ইম্পর্টেন্ট জায়গা যেহেতু। বলতো আমরা যে ফুডটা খাচ্ছি সেই ফুডের মধ্যে যে এনার্জিটা আছে, ওই এনার্জিটাকে আমরা ডিরেক্টলি ইউটিলাইজ করছি না ইনডিরেক্টলি? ইনডিরেক্টলি ইনডিরেক্টলি এই কথাটাই তো এখানে বলা আছে, তাই না? যে আমরা এই যে ফুডের মধ্যে থেকে যখন কোন একটা ক্যাটাবলিক প্রসেস রান করছি, যে এনার্জিটা পাওয়া যাচ্ছে, লিভিং অর্গানিজম ওই এনার্জিটাকে ট্র্যাপ করতে পারে, আর ওই এনার্জিটাকে ট্র্যাপ করে এডিপির সঙ্গে ফসফেটকে জুড়ে তারা কোন ফর্মে তাকে স্টোর করে রাখে? এটিপির মধ্যে, বন্ডের মধ্যে রাখছে। ভেরি গুড। As and when needed, this bond is utilized for biosynthetic, osmotic and mechanical work that we perform. তাহলে যখন দরকার পড়বে এটাকে আবার ভাঙো, সেই এনার্জিটা নাও, নিয়ে বায়োসিনথেটিক কোনো একটা অ্যানাবলিজমে কাজে লাগাও, অসমোটিক কোনো ফাংশন রান করার জন্য কাজে লাগাও, মেকানিক্যাল কোনো ওয়ার্ক ডান কাজ করার জন্য তুমি কাজে লাগাও, এগুলোকে তুমি ব্যবহার করবে। The most important form of energy currency in living system is the bond energy of a chemical called as adenosine triphosphate. তাহলে সব থেকে যে খুব ইজিলি যে বন্ডটাকে ভেঙে তুমি এনার্জি বের করতে পারো, বা যেখান থেকে তুমি বন্ড এনার্জিটাকে নিয়ে কাজ করতে পারো, সেই মলিকিউলটাকে অ্যাডেনোসিন। ওকে, তারপরে দেখো কতগুলো ছোট ছোট প্রশ্ন এখানে করে রেখেছে। তোমরা যেহেতু পড়ে ফেলেছো রেসপিরেশন, ফলে প্রত্যেকটা কোশ্চেন আনসার তোমাদের কাছে আছে। যে হাউ ডু লিভিং অর্গানিজম ডিরাইভ দেয়ার এনার্জি, হোয়াট স্ট্র্যাটেজিস হ্যাভ দে ইভলভড, হাউ ডু দে স্টোর দিস এনার্জি এন্ড ইন হোয়াট ফর্ম, হাউ ডু দে কনভার্ট দিস এনার্জি ইনটু ওয়ার্ক, এগুলো সব রেসপিরেশন গল্প যেগুলো তোমরা পড়ে ফেলেছো। বলো 9.10 এতে যেটুকু বলা আছে আমরা কি ক্লিয়ার হয়েছে আমাদের প্রত্যেকের? 9.10 Yes, sir. হ্যাঁ স্যার ইয়েস স্যার। ভেরি গুড। আমরা কিন্তু আজকে যেটা পড়ছি কোন ধরনের প্রশ্ন সলভ করার জন্য বলো তো? হাউ মেনি অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর কারেক্ট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, সেই সমস্ত জায়গাতে কিন্তু এরকম জায়গা থেকে কোয়েশ্চেন গুলোকে ফ্রেম করা হবে। চলো, এক সে बढ़कर एक ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখো, তারপরে দ্য লিভিং স্টেট, ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। At this level, you must understand that the tens and thousands of chemical compounds in a living organism, otherwise called metabolite or biomolecules, are present at specific concentration characteristics of each of them. মানে প্রত্যেকের তুমি একটা স্পেসিফিক কনসেন্ট্রেশন পাবে, প্রত্যেকের ক্ষেত্রে সেটা আলাদা আলাদা, তাই না? যেমন তুমি ব্লাড কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ ইন আ নর্মাল হেলদি ইন্ডিভিজুয়াল, পরীক্ষা প্রশ্ন আসবে ডিরেক্ট, কত বলো? 4.2 মিলিমোল। এই ডেটাটাকে একটুখানি চেঞ্জ হয়েছে মনে হচ্ছে, দেখবে তো নতুন বই থেকে এই ডেটাটাই আছে। না স্যার স্যার 4.6.1 স্যার চেঞ্জ হয়েছে 4.2 থেকে কত হয়েছে বলো? 4.2 to 6.1। 6.1 ভেরি গুড। তাহলে 4.2 to 6.1 মিলিমোলার কনসেন্ট্রেশন, ঠিক আছে? তাহলে এটা পুরনো বই, এই ডেটাটা ওই জন্য চোখে লাগলো হঠাৎ। while that of hormone would be in nanograms per ml, তাহলে এটা তুমি দেখো অনেক বেশি মিলিমোলার কনসেন্ট্রেশনে পেয়ে যাচ্ছ, তাই না? 4.2 থেকে 6.1, কিন্তু সেই তুলনায় আবার তুমি হরমোনকে পাবে কিসে? ন্যানোগ্রামে, অনেক কম পরিমাণে। The most important fact of biological system is that all living organisms exist in a steady state characterized by concentration of each of these biomolecules. লিভিং যে কোনো সিস্টেম যে স্টেজে থাকে সেই স্টেজটাকে আমরা বলি স্টেডি স্টেট। ওকে, একটু পরে আমরা জানবো যে স্টেডি স্টেট বলতে আমরা কি বোঝাচ্ছি। দিস বায়োমলিকিউল আর ইন আ মেটাবলিক ফ্লাস্ক, কার নাম ফ্লাস্ক? যার নাম আমরা পড়েছিলাম টার্নওভার, মনে পড়ছে? টার্নওভার বলেছিলেন স্যার। টার্নওভার অর ফ্লাক্স, ঠিক আছে? এনি কেমিক্যাল অর ফিজিক্যাল প্রসেস মুভ স্পন্টেনিয়াসলি টু ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এনি কেমিক্যাল অর ফিজিক্যাল প্রসেস মুভ স্পন্টেনিয়াসলি টু ইকুইলিব্রিয়াম। তাহলে যে কোনো ফিজিক্যাল প্রসেস, কেমিক্যাল প্রসেস সব সময় কোন দিকে যেতে চেষ্টা করবে? ইকুইলিব্রিয়ামে। সবসময় ইকুইলিব্রিয়ামে। আর যখনই সে ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে, বলো তো ওয়ার্ক ডান 0 হয়ে যাবে। তাহলে বলো তো আমাদের বডিতেও তো ডিফারেন্ট টাইপ অফ মেটাবলিক রিঅ্যাকশনস হচ্ছে। তাহলে বলো তো সেই রিঅ্যাকশনস গুলো আমরা যদি তাদেরকে ওই ডাইনামিক স্টেট মেনটেন করতে না পারি, স্টেডি স্টেট মেনটেন করতে না পারি, তারা যদি ইকুইলিব্রিয়ামের দিকে মুভ করতে শুরু করে, তাহলে বলো তো আলটিমেটলি আমাদের টোটাল সিস্টেমটার ওয়ার্ক ডান 0 হয়ে যাবে। আমাদের সিস্টেম কোনো কাজ করতে পারবে না।
কিন্তু আমাদেরকে তো কাজ করতে হবে তাহলে বলো তো আমাদের সিস্টেমটা সবসময় ভয় পায় কিসে? এই বুঝি ইকুইলিব্রিয়ামে চলে আসলাম, এটাই তো ভয়। তাহলে আমাদের বডি কি মেনটেন করে বলতো? আমাদের বডি যে স্টেডি স্টেটটা পড়লে তোমরা একটু আগে, এই স্টেডি স্টেটটা ডেফিনেটলি ইকুইলিব্রিয়াম না নন ইকুইলিব্রিয়াম? তাহলে আমাদের বডি কিন্তু সব সময় কি স্ট্যাটাস মেনটেন করতে চায়? নন ইকুইলিব্রিয়াম স্টেডি স্টেট মেনটেন করতে চায়, ঠিক আছে? এবং সে সবসময় ভয় পায় এই বুঝি আমার সিস্টেমটি ইকুইলিব্রিয়াম মেনটেন করে ফেললো, আর যদি ইকুইলিব্রিয়ামে চলে আসে তাহলে কিন্তু ওয়ার্ক ডান জিরো হয়ে যাবে, কাজ করতে পারবে না। The steady state is a non-equilibrium state. ভীষণ ইম্পর্টেন্ট লাইন। বলো স্টেডি স্টেট কেমন? Non-equilibrium state. One should remember from physics that system at equilibrium cannot perform work. তাহলে যদি কোনো একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে সে ওয়ার্ক ডান করতে পারবে না। As living organism work continuously, they cannot afford to reach equilibrium. তাহলে যেহেতু আমরা দেখছি যে তাদেরকে সবসময় হিউম্যান বডিকে সবসময় ওয়ার্ক ডান করতে হচ্ছে, তাই সে কিন্তু কখনো চাইবে না আমি ইকুইলিব্রিয়ামটাকে রিচ করি। হেন্স দেখো বোল্ড করে লিখে দিয়েছে, আমিও কালার চেঞ্জ করে লিখি। হেন্স দ্য লিভিং স্টেট ইজ আ নন ইকুইলিব্রিয়াম স্টেডি স্টেট টু বি এবল টু পারফর্ম ওয়ার্ক। বোঝা গেল লাইনটা? তাহলে আমাদের যে লিভিং সিস্টেমটা এবং আমাদের যে স্টেডি স্টেটটা সেটা একটা নন ইকুইলিব্রিয়াম স্টেডি স্টেট। কেন? তার কারণ নন ইকুইলিব্রিয়াম হলে তবেই সে ওয়ার্ক ডান করতে পারবে, নচেত নয়। তাই আবার পড়ি, হেন্স দ্য লিভিং স্টেট is a non-equilibrium steady state to able to perform work. Clear হয়েছে everybody? Yes, sir. Yes, sir. Living process is a constant effort. আমাদের লিভিং প্রসেস সবসময় একটা কনস্ট্যান্ট এফোর্ট করছে, কিসের জন্য? কিসের ভয়? টু প্রিভেন্ট equilibrium. to prevent falling into equilibrium. This is achieved by energy input. তার জন্য তোমাকে সবসময় এনার্জি ইনপুট দিতে হচ্ছে। তাহলে মেটাবলিজম প্রোভাইডস আ মেকানিজম ফর প্রোডাকশন অফ এনার্জি। তাহলে এখান থেকে মেটাবলিজম মানে কি বলো? রেসপিরেশন তোমাকে এনার্জি প্রোভাইড করতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে বেসিক জায়গাটা বলো তো, এখান থেকে তোমার এরকম একটা প্রশ্ন দিল মানে প্রশ্নটা আমি দেখেছি একটা জায়গাতে, অ্যাসারশন দিয়েছে যে লিভিং স্টেট ইজ আ ইকুইলিব্রিয়াম। মিউট কর রে। ইকুইলিব্রিয়াম স্টেডি স্টেট, ওকে। আর রিজন দিয়েছে যে লিভিং প্রসেস is a constant effort not to fall into equilibrium. তাহলে প্রথম অপশন বলেছে অ্যাসারশন রিজন দুটোই কারেক্ট এবং অ্যাসারশনটা কারেক্ট রিজন। দুই বলেছে যে অ্যাসারশন দুটোই ঠিক কিন্তু এটা কারেক্ট রিজন নয়। তিন বলে দিয়েছে অ্যাসারশনটা ঠিক রিজনটা ভুল। চার বলে দিয়েছে অ্যাসারশনটা ভুল রিজনটা ঠিক। পাঁচ বলে দিয়েছে বোথ আর ফলস। স্যার রিজনটা আরেকবার বলুন। রিজনটা বলো। চার assertion ভুল। শোনো, লিভিং প্রসেস ইজ আ কনস্ট্যান্ট এফোর্ট নট টু ফল ইনটু ইকুইলিব্রিয়াম। এ তো ভয় পায় এফোর্ট টু ফল ইনটু ইকুইলিব্রিয়াম, নট টু। কেন? এটাও ভুল লেখা আছে, এটাও ভুল লেখা আছে। তাহলে আনসার ইজ বোথ আর ফলস। অ্যাসারশন এন্ড রিজন বোথ আর ফলস। ওকে, তোমরা দেখবে যারা একটু কোশ্চেনের বই ঘাটাঘাটি করো তারা দেখবে এই গল্পটা পেয়ে যাবে। বুঝতে পেরেছি? তাহলে এখান থেকে আমরা এই তিনটে প্যারাগ্রাফ 9.9, 10, 11 এই তিনটে প্যারাগ্রাফ পড়ে বলো তো আমরা একটা জায়গাতে এসে পৌঁছতে পারলাম যে বায়োমলিকিউলের টার্নওভার হচ্ছে। আর এই টার্নওভারটা বলতো এটা একটা স্টেডি স্টেট মেনটেন করার চেষ্টা কিনা, যে যাতে ইকুইলিব্রিয়ামে ফল না করে যায়, তাই তো? সেই জন্য চেঞ্জেস করছে সে, এ থেকে বি, বি থেকে সি ইত্যাদি ইত্যাদি। আর এই যে টার্নওভার গুলো, এই যে ফ্লাক্স, এই যে চেঞ্জেস, এই চেঞ্জেস এর নামই তো মেটাবলিজম। এর নামই মেটাবলিজম। আর মেটাবলিজম মানে কি? কেমিক্যাল রিঅ্যাকশন।
কেমিক্যাল রিঅ্যাকশন মানে আমাদের বডিতে এমন কোন রিঅ্যাকশন নেই যেটা ক্যাটালিস্ট ছাড়া হবে, তাহলে তার জন্য কি চাই? 100% catalyzed. ক্যাটালিস্ট চাই। আর ক্যাটালিস্টটা কি? সে একটা প্রোটিন যার ক্যাটালাইটিক Enzyme. পাওয়ার আছে। তার মানে আমরা এতক্ষণ ধরে এই যে ইন্ট্রোডাকশনটা করলাম কিসের জন্য? টু এন্টার ইনটু এনজাইম। বুঝতে পেরেছি? ভেরি গুড। তাহলে চলো আমরা এখান থেকে ডিরেক্টলি এনজাইমের মধ্যে ঢুকে পড়ি। স্যার বলো। স্যার ফার্স্ট অলমোস্ট অল এনজাইমস আর প্রোটিন। অলমোস্ট অল এনজাইমস আর প্রোটিন। তবে অলমোস্ট কেন? তার কারণ এমন এনজাইম আছে যেটা কিন্তু নিউক্লিক অ্যাসিড ইন নেচার। কারা তারা বলো? দিস আর দ্য রাইবোজাইমস। রাইবোজাইম অলমোস্ট, কিন্তু কে নয়? রাইবোজাইম একটা এক্সাম্পল যে কিন্তু nucleic acid in nature. Protein নয়. That is not protein in nature. One can depict an enzyme by line diagram. আমরা আসবো সেই লাইন ডায়াগ্রামে পরে। An enzyme like any protein has a primary structure. That means amino acid গুলো পরপর বসে প্রোটিন বানিয়েছে। এই লাইনটাতে কনফিউজড হবে না, কারণ জেনারেলি এনজাইম সবথেকে বেশি অ্যাক্টিভ কোন ফর্মে? টারশিয়ারি স্ট্রাকচার। কিন্তু দেখো টারশিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন যেটা, এই টারশিয়ারি স্ট্রাকচারটা আগে তো নিশ্চয়ই কোন একটা সময় প্রাইমারি ছিল, সেকেন্ডারি ছিল, বা প্রাইমারি থেকে টারশিয়ারি হয়েছে। তাহলে তার তুমি একটা প্রাইমারি স্ট্রাকচার পেতে পারো যে ফর্মে কিন্তু সে নন ফাংশনাল। An enzyme like any protein has a secondary or the tertiary structure. When you look at the tertiary structure, তোমাদের মনে পড়ছে 9.4 মানে কোন স্ট্রাকচারটা হতে পারে? প্রোটিন পড়তে গিয়ে আমরা দেখেছিলাম এই স্ট্রাকচারটা, মনে পড়ছে? Very good. You will notice that the backbone of the protein chain folds upon itself. The chain crisscrosses itself and hence many services or pockets are made. মনে পড়ছে তোমাদের? এগুলো সব একটা পকেট আমি দেখিয়েছিলাম। So many pockets are there. অ্যাক্টিভ সাইড সেই পকেট গুলোকে আমরা বলি অ্যাক্টিভ সাইট অফ এনজাইম। ওকে, এই পকেট গুলো আমরা বলছি অ্যাক্টিভ সাইট অফ এনজাইম, যেটা দিয়ে সেটা সাবস্ট্রেটকে হোল্ড করে। An active site of an enzyme is a crevices or pocket. ঠিক আছে, এটা একটা crevices অথবা একটা pocket into which the substrate fit. Thus enzyme through their active site catalyze reaction at high rate. Okay, enzyme catalysts differ from inorganic catalyst in many ways. তাহলে দেখো, wait, ওকে সরি। তাহলে বললাম যে এনজাইম ক্যাটালিস্টস ডিফার ফ্রম ইনঅর্গানিক ক্যাটালিস্ট। তাহলে তোমরা ইনঅর্গানিক ক্যাটালিস্ট পড়েছো তো? বলো ডিফারেন্ট টাইপ অফ ইনঅর্গানিক ক্যাটালিস্ট। সিলিকাকে দেখেছো, ওর কোন জায়গাতে ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে, তাই না? আরো অনেক ক্যাটালিস্ট তোমরা দেখেছো। তাহলে এনজাইমের সঙ্গে এনজাইম একটা অর্গানিক ক্যাটালিস্ট। ইনঅর্গানিক ক্যাটালিস্টের কোথায় পার্থক্যটা এখানেই। তুমি দেখবে ইনঅর্গানিক ক্যাটালিস্ট যে সে অনেক বেশি টেম্পারেচার আরামে সহ্য করতে পারবে এবং সেই জায়গাতে অ্যাক্টিভ থেকে কাজ করতে পারবে। কিন্তু এনজাইমকে তুমি যদি মোটামুটি 40 ডিগ্রি বা তার থেকে বেশি টেম্পারেচার দিয়ে দাও, তাহলে কিন্তু অর্গানিক ক্যাটালিস্ট কি হয়ে যাবে? ডিন্যাচুরেশন হয়ে যাবে। আর ডিন্যাচুরেশন যদি হয়ে যায় তাহলে তার ওয়ার্ক এফিসিয়েন্সি, তার অ্যাক্টিভিটি ফল করবে। ওকে, তাহলে দেখো ইনঅর্গানিক ক্যাটালিস্ট যারা আছে work efficiently at high temperature and high pressure, while enzyme কিন্তু get damaged at high temperature. তাহলে এই জায়গাতে এনজাইম ডিন্যাচুর হয়ে যাবে। এনজাইম isolated from the organism who normally live under extremely high temperature. তবে কিছু এনজাইমের ক্ষেত্রে তুমি এরকম কিছু এক্সেপশনস পেতে পারো, যে যারা ট্যাক পলিমারেজ, তারপরে ভেন্ট পলিমারেজ, PFU পলিমারেজ, এরকম কিছু জায়গাতে তুমি এক্সেপশন পেতে পারো, কারণ তারা কিন্তু 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সহ্য করে ফেলতে পারে। ওকে, সো থার্মাল স্টেবিলিটি ইজ দাস অ্যান ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ সাচ এনজাইমস আইসোলেটেড ফ্রম থার্মোফিলিক অর্গানিজমস। তাহলে এটা একটা থার্মাল স্টেবিলিটিটা, এটা হচ্ছে কিছু স্পেশাল এনজাইম। ঠিক আছে, এগুলো হচ্ছে ওই সমস্ত এনজাইম গুলো একটা স্পেশাল কোয়ালিটি।
কিন্তু ন্যাচারালি অন্যান্য এনজাইম গুলো এত টেম্পারেচার সহ্য করতে পারে না, যারা কিন্তু ইনঅর্গানিক ক্যাটালিস্ট আবার অনেক সহজে এই সমস্ত টেম্পারেচার সহ্য করে ফেলতে পারে। বলো ক্লিয়ার হয়েছে? বলো হোয়াট ইজ দ্য Yes, ডিফারেন্স, sir. what is the difference between inorganic and organic catalyst or inorganic catalyst and enzyme? ইনঅর্গানিক difference বলো? ক্যাটালাইজ টেম্পারেচার বেশি সহ্য করতে পারে, এনজাইম বেশি পারে না। ডিন্যাচুরেশন করে নেয়, Very কিন্তু good. কিছু কিছু Very good. এক্সেপশন কেস আছে স্যার। ভেরি গুড। যেমন টেক পলিমারেজ, ভেন্ট পলিমারেজ, পিএফইউডিএনএ পলিমারেজ, এই জায়গাগুলোতে আমরা দেখবো তারা কিন্তু ওই হট স্প্রিং এ বা হট ভেন্ট এবং সালফার স্প্রিং এ থাকতে পছন্দ করে এবং তাদের ক্যাটালিটিক পাওয়ার এরকম টেম্পারেচারও কিন্তু ইনট্যাক্ট থাকে 80 to 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। চলো স্যার, হ্যাঁ বলো। ট্যাগ পলিমারের ছাড়া অন্য দুটো এক্সেপশন কি বললেন? পিএফইউ, ভেন্ট, স্ক্রিনটা একবার নামা। ঠিক আছে, বায়োটেক পড়ার সময় পেয়ে যাবে। আর পেজটা নামিয়েও লাভ নেই বাবা, সে তো উড়ে গেছে। চলো কেমিক্যাল রিঅ্যাকশন, হাউ ডু উই আন্ডারস্ট্যান্ড দিস এনজাইম? ওই তো আছে, দেখে নে। স্ক্রিনে কিছু নেই আর, যেটা লিখলাম সে তো উড়ে গেছে। Let us first understand a chemical reaction. Chemical compound undergo two type of changes, একটা হচ্ছে physical changes, একটা হচ্ছে chemical changes. তোমরা জানো physical changes মানে সেখানে তার বন্ডিং প্যাটার্নটাকে, কেমিক্যাল বন্ডিং প্যাটার্নটাকে কোনো রকম ভাবে চেঞ্জ করা হবে না, তার শেপটাকে চেঞ্জ করতে পারি উইদাউট ব্রেকিং দ্য বন্ডস। যেমন ধরো ছিল স্টেটস অফ ম্যাটারটাকে চেঞ্জ করে দিলাম, ছিল লিকুইড তাকে করে দিলাম গ্যাসিয়াস, কিংবা ছিল সলিড তাকে করে দিলাম লিকুইড। তাহলে বলো তো এই যে স্টেটস অফ ম্যাটারের চেঞ্জ, সেটাকে আমরা বলতে পারি একটা ফিজিক্যাল প্রসেস? বলো স্টেটস অফ ম্যাটার, when ice melted into water, when water become vapor, এই জায়গাগুলো। আর আছে কিছু কেমিক্যাল প্রসেস যেখানে বন্ড গুলো ব্রেক ডাউন হবে, নিউ বন্ড ফরমেশন হবে ডিউরিং দিস ট্রান্সফরমেশন, এইগুলোকে আমরা বলি কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে যেমন তুমি এখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশন দেখো, BaOH2 সালফিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করিয়েছে, বেরিয়াম সালফেট অধক্ষেপ পড়েছে, জল তৈরি হয়েছে, এটা হচ্ছে একটা ইনঅর্গানিক কেমিক্যাল রিঅ্যাকশন। সিমিলারলি হাইড্রোলিসিস অফ স্টার্চ ইনটু গ্লুকোজ ইজ অ্যান অর্গানিক কেমিক্যাল রিঅ্যাকশন। ওকে, স্টার্চকে হাইড্রোলিসিস করলে গ্লুকোজ পাওয়া যাবে তো, কারণ স্টার্চ ইজ আ পলিমার অফ গ্লুকোজ। বলো তো স্টার্চ কি আয়োডিন টেস্টে পজিটিভ রেজাল্ট দেবে না দেবে না? দেবে। ভেরি গুড। আর কে দেবে না? সেলুলোজ। সেলুলোজ দেবে না। Lose স্টার্চ আয়োডিন কমপ্লেক্স কি কালার দেয়? Blue, স্টার্চ blue, আয়োডিন কমপ্লেক্স কি blue. কালার দেয়? blue color. color. Okay, great. Rate of a physical or chemical process referred to as amount of product formed per unit time. তাহলে এই যে কোনো প্রসেস আমরা যদি রেট ক্যালকুলেট করতে চাই, তাহলে সেটা কি? প্রোডাক্ট ফর্মড পার ইউনিট টাইম। কতটা প্রোডাক্ট ফর্ম হয়েছে পার ইউনিট টাইম, সেটাকে আমি তার রেট বলি। এবং তাকে যদি তুমি একটা স্পেসিফিক ডিরেকশন দিয়ে দিতে পারো, তাহলে সেটাই তার ভেলোসিটি, তাই না? যে এ থেকে বি এর দিকে যাচ্ছে, তুমি ডিরেকশনটা যদি প্রোভাইড করে দাও, তাহলে সেটাই হয়ে গেল তার ভেলোসিটি। তাহলে রেটটাকে আমরা তাকে এইভাবে প্রকাশ করছি, ডিপিডিটি, ঠিক আছে? প্রোডাক্ট তৈরি হচ্ছে পার ইউনিট টাইম। Rate can also be considered as velocity if direction is specified. Rate of physical and chemical processes are influenced by temperature among other factors. ঠিক আছে, দেখো এই যে একটা ক্যাটালিস্ট, এটাকে এই রেটটাকে তো ক্যাটালিস্ট নিয়ন্ত্রণ করবে, তাই না? ক্যাটালিস্ট এটাকে কন্ট্রোল করবে। তাহলে ধরো আমি যদি এনজাইমকে একটা ক্যাটালিস্ট বলি, সেই এনজাইম কাজ করার জন্য টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে তো। তোমরা জানো যে আমরা এরকম একটা কার্ভ পাই, যে এদিকে যদি আমরা টেম্পারেচার রাখি, ভেরি গুড, এক্সেলেন্ট, আর এদিকে যদি আমরা এনজাইমের অ্যাক্টিভিটি রাখি, তাহলে বলো তো আমরা এরকম একটা কার্ভ পাই কিনা? এই টেম্পারেচারে আমরা দেখবো যে এনজাইমের অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম, তাহলে এই পয়েন্টটাকে আমরা বললাম অপটিমাম টেম্পারেচার। দিস ইজ অপটিমাম টেম্পারেচার। আর এই যে অপটিমাম টেম্পারেচারটা, এটা মোটামুটি আমরা বলি ওই ধরো 30 থেকে 35 বা 30 থেকে 40 আমরা বলি, 30 to 35 ডিগ্রি সেলসিয়াস, এরকম একটা জায়গা আমরা অপটিমাম টেম্পারেচার বলি। এর থেকে যখনই তুমি দেখবে টেম্পারেচারটাকে কমিয়ে দিচ্ছ, তখন এনজাইমের মধ্যে কাইনেটিক এনার্জির পরিমাণ কমে যাচ্ছে। আর যদি কমে যায়, তখন তার অ্যাক্টিভিটি কম হয়ে গেল। আর এর থেকে যখন টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছ, তখন এনজাইমটা ডিন্যাচুরাল হয়ে যাচ্ছে, এনজাইমটা
ডিন্যাচুরেশন হয়ে গেল। আর ডিন্যাচুরেশন হলে দেখো তখন তার অ্যাক্টিভিটি আবার ফল করছে। তাহলে আমি অপটিমাম টেম্পারেচার থেকে যদি টেম্পারেচার বাড়িয়ে দিই তবুও এনজাইম অ্যাক্টিভিটি ফল করছে, অপটিমাম টেম্পারেচার থেকে যদি টেম্পারেচারটা কমিয়ে দিই তবুও এনজাইম অ্যাক্টিভিটি ফল করছে। ওকে, সো দিস ইজ দ্য অপটিমাম টেম্পারেচার যেখানে এনজাইমের অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম। এবার প্রশ্ন হচ্ছে কতটা টেম্পারেচার বাড়ালে কতটা অ্যাক্টিভিটি বাড়ছে, এই গল্পটা কতদূর পর্যন্ত খাটবে? নিশ্চয়ই আপ টু অপটিমাম টেম্পারেচার, নিশ্চয়ই আপ টু অপটিমাম টেম্পারেচার। তাহলে দেখো আমরা যদি আপ টু অপটিমাম টেম্পারেচার দেখি তাহলে তুমি প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি রাইজ করো তাহলে এনজাইমের অ্যাক্টিভিটি যত ফোল্ড বাড়ে, যত ফোল্ড ইনক্রিজ করে, সেই অ্যাক্টিভিটিটাকে আমরা বলি ওই এনজাইমের কিউটেন। কিংবা উল্টোটা, যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি আমরা কমিয়ে দিই তাহলে এনজাইমের অ্যাক্টিভিটিটা যত ফোল্ড কমে যায় সেই ঘটনাটাকে, সেই জায়গাটাকে আমরা বলছি ওই এনজাইমের কিউটেন ভ্যালু। তাহলে সবার আগে আমরা আসি কিউটেন কি? কিউটেন মানে হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট। পরীক্ষা প্রশ্ন এসছে, কিউটেন কি বলো? টেম্পারেচার কোএফিসিয়েন্ট। টেম্পারেচার কোএফিসিয়েন্ট, ঠিক আছে, এক্সামে কিন্তু কোশ্চেন আসছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট থেকে। জেনারেলি একটা এনজাইমের কিউটেন ভ্যালু কত? 2। তাহলে একটা এনজাইমের কিউটেন ভ্যালু যদি আমি তোমাকে 2 বলে দিই, তার মানে তুমি বলতে পারো যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস করে তুমি যদি টেম্পারেচার বাড়াতে থাকো তাহলে এনজাইমের অ্যাক্টিভিটি কি হয়ে যাবে? দ্বিগুণ। ডাবল হয়ে যাবে। কিংবা প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস করে তুমি যদি টেম্পারেচার কমাতে থাকো তাহলে এনজাইমের অ্যাক্টিভিটি কি হয়ে যাবে? হাফ করে হতে থাকবে। হাফ হতে থাকবে। ভেরি গুড, একটা স্ক্রিনশট নাও, মুছবো এক্ষুনি। কেমিক্যাল রিঅ্যাকশনের ফার্স্টের দিকটা একটু বলুন না, ওই বিওএইচ রিঅ্যাকশনের আগে। এখানে একটা ফিজিক্যাল চেঞ্জেস কি জিনিস আর কেমিক্যাল চেঞ্জেস কি জিনিস বলা হলো, যে যদি আমরা দেখি যে কোনো একটা মলিকিউলকে আমরা তার শেপটাকে চেঞ্জ করছি উইদাউট ব্রেকিং ইটস বন্ডস অর উইদাউট ক্রিয়েটিং আ নিউ কেমিক্যাল বন্ড, তখন তার নাম ফিজিক্যাল চেঞ্জেস। যেমন স্টেটস অফ ম্যাটারকে আমরা চেঞ্জ করলাম, দেখো আইস মেল্টেড ইনটু ওয়াটার, ওয়াটার বিকামস আ ভেপার, এই জায়গাগুলো। কিন্তু যদি আমরা দেখি বন্ড ব্রেকিং হয়েছে তখন সেটাকে আমরা বলবো কেমিক্যাল রিঅ্যাকশন। যেমন এটা একটা ইনঅর্গানিক কেমিক্যাল রিঅ্যাকশন, আর যখন আমরা দেখবো যে হাইড্রোলিসিস অফ স্টার্চ হচ্ছে তখন সেটা একটা অর্গানিক কেমিক্যাল রিঅ্যাকশন। ওকে, স্যার কিউটেন্টের জায়গাটা একবার বলো কিসের জায়গাটা? 10 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে কি বললেন? কিউটেন বললাম যে এই এনজাইমের অ্যাক্টিভিটির সঙ্গে টেম্পারেচার রিলেশনশিপটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার প্রশ্ন হচ্ছে এই যে অপটিমাম টেম্পারেচার পর্যন্ত যত তুমি টেম্পারেচার বাড়াবে দেখো এনজাইম অ্যাক্টিভিটি বাড়ছে, এই পয়েন্টে যাওয়ার পরে তুমি আরো টেম্পারেচার বাড়াও এনজাইম অ্যাক্টিভিটি আবার কমে গেছে। তাহলে যেখানে ম্যাক্সিমাম তার নাম অপটিমাম টেম্পারেচার, যেখানে ম্যাক্সিমাম তার নাম অপটিমাম টেম্পারেচার। আর এই অপটিমাম টেম্পারেচারের আগে এনজাইমের অ্যাক্টিভিটি কম, তার কারণ টেম্পারেচার কম মানে এনজাইমের মধ্যে কাইনেটিক এনার্জি কম, আর কাইনেটিক এনার্জি কম মানে অ্যাক্টিভিটি কম। আর এর থেকে তুমি বাড়িয়ে দাও টেম্পারেচার, তখন আমরা দেখবো এনজাইম গুলো ডিন্যাচুরাল হয়ে গেছে। এনজাইম গুলো যদি ডিন্যাচুরাল হয়ে যায় তার অ্যাক্টিভিটি কমে যাবে। কারণ ডিন্যাচুরাল হলে কোন স্ট্রাকচারে কনভার্ট করবে? প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন, আর প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন হচ্ছে নন ফাংশনাল। তারপরে বললাম যে এই প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস করে টেম্পারেচার যদি রাইজ করো তাহলে এনজাইমের অ্যাক্টিভিটি ডাবল হয়ে যাচ্ছে, তাই আমরা কিউটেন ভ্যালু বললাম 2। কিউটেন কথাটা মানে হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট। ক্লিয়ার? এগোতে পারি? মুছলাম এটা। স্যার ওকে, স্যার হ্যাঁ বলো। স্যার বলছি এনজাইম যে অ্যাক্টিভিটিটা বলছেন বাড়ছে, সেটা কি ওর অ্যাক্টিভ সাইট বেড়ে যাচ্ছে তাই? মানে আরো বেশি করে ফোল্ড তার হয়ে মধ্যে যাচ্ছে তাই? কাইনেটিক না, তার মধ্যে কাইনেটিক এনার্জি বাড়ছে, তাই ঠিক আছে, তার আচ্ছা, ওয়ার্কিং অ্যাবিলিটি বাড়ছে। ঠিক আছে। দেখো তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস করে চেঞ্জ করলাম, যে কোনো ডিরেকশনে বাড়িয়ে দিলে ডাবল হয়ে গেল, কমিয়ে দিলে হাফ হয়ে গেল। Catalyzed reaction proceed at rate vastly higher than that of uncatalyzed one. তাহলে আনক্যাটালাইজড রিঅ্যাকশনের সঙ্গে ক্যাটালাইজড রিঅ্যাকশনের পার্থক্য হচ্ছে রেটটা অনেক বেশি। আমি এই গল্পটা বলতে পছন্দ করি, তোমাদের নিশ্চয়ই অনেকে শুনে শুনে কান পচে গেছে, আমি তবুও বলবো। ধরো তুমি কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হতে গেছো, সেই ইনস্টিটিউশনে তার অ্যাডমিশন ফিজ আছে একটা, লেটস টেক তার অ্যাডমিশন ফিজ হচ্ছে 50,000। ওকে, এবার এই 50,000টা তোমার কাছে এনার্জি ব্যারিয়ার, তো রিঅ্যাকশন হওয়ার মাঝখানে এটা তো এনার্জি ব্যারিয়ার 50,000। তুমি তখন কি করলে? তুমি একটা এমন একজন লোকের কাছে গেলে যার সোসাইটিতে একটা গুড ইমেজ আছে, ঠিক আছে,
তুমি তাকে দিয়ে ফোন করালে তোমার ইনস্টিটিউশনকে যে আমাকে একটুখানি প্লিজ আপনি বলে দিন না কথা ইনস্টিটিউশনে, আমার এই অ্যাডমিশন নেওয়াটা ভীষণ জরুরি, কিন্তু এই 50,000 এনার্জি হার্ডেলটা টপকানো আমার পক্ষে খুব টাফ কাজ, আপনি একটু যদি প্লিজ কথা বলে দেন, যদি আমার কাছে এই অ্যামাউন্টটা কিছু ডিসকাউন্ট করে দেন। তখন তিনি তোমার ইনস্টিটিউশনকে ফোন করলেন, করে বললেন যে এই স্টুডেন্টটা আমার খুব পরিচিত, ভীষণ ভালো পড়াশোনা করে, এবং একে আপনি যদি কিছু ডিসকাউন্ট করে দেন তাহলে খুব ভালো হয়। তাহলে তার কথা শুনে তোমার ইনস্টিটিউশন তোমাকে একটা 20,000 ডিসকাউন্ট দিল। তাহলে বলো তো তোমার যে এনার্জি হার্ডেলটা ছিল সেই এনার্জি হার্ডেলটা আগে থেকে কমে 30,000 এ আসলো কিনা? হ্যালো। তাহলে তুমি যদি ওই লোকটা না থাকতো তাহলে কি তুমি ভর্তি হতে পারতে না? নিশ্চয়ই পারতে, তোমাকে এনার্জি বেশি খরচ করতে হতো। হুম কিন্তু ওই লোকটা আসাতে বলো তো তোমার এই প্রসেসটা বুস্টিং হলো কিনা? তাহলে ওই যে লোকটা আছে না, ওই লোকটার নামই হচ্ছে এনজাইম। তাহলে আমরা বলতে পারি যে এনজাইম কোনো একটা রিঅ্যাকশনের জন্য যেটুকু এনার্জিতে রিঅ্যাকশনটা হতো তার থেকে অনেক কম এনার্জিতে যাতে রিঅ্যাকশনটা হয় সেই কাজটাকে করে ক্যাটালিস্ট। এনজাইম। এনজাইম তাহলে ডেফিনেটলি আনক্যাটালাইজড থেকে ক্যাটালাইজড রিঅ্যাকশনটা অনেক বেশি বুস্টেড হবে। When enzyme catalyzes reaction or enzyme catalyzed reactions are observed, the rate would be vastly higher than the same but uncatalyzed reaction. তাহলে যখন আমরা দেখব যে রেট অফ আনক্যাটালাইজড রিঅ্যাকশন তার থেকে আমরা যখন দেখব রেট অফ ক্যাটালাইজড রিঅ্যাকশন, সেটা বলতো ভাস্টলি হায়ার হয়ে যাবে কিনা? হয়ে যাবে স্যার। ওকে, তাহলে এখানে এই রিঅ্যাকশনটাকে আবার দেখো। তাহলে আমরা বললাম যে যখন আনক্যাটালাইজড রিঅ্যাকশন নেব তার থেকে ক্যাটালাইজড রিঅ্যাকশনের রেটটা রিলেটিভলি অনেক বেশি। তাহলে কার্বন ডাই অক্সাইড ওয়াটারের সঙ্গে মেশালাম, কার্বনিক অ্যানহাইড্রেস কাজ করছে, H2CO3 তৈরি হলো। বলেছে খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন ফ্রেম করবে। ইন অ্যাবসেন্স অফ এনি এনজাইম দিস রিঅ্যাকশন ইজ ভেরি স্লো উইথ অ্যাবাউট 200 মলিকিউল অফ H2CO3 being formed in an hour. তাহলে যখন তুমি এনজাইম দেবে না তখন 1 ঘন্টায় কতগুলো কার্বনিক অ্যাসিড তৈরি হবে? 200টা। 200টা। However, by using the enzyme present within the cytoplasm called carbonic anhydrase, the reaction speed dramatically with about 6 lakhs, তাই তো 1 2 3 4 5 হ্যাঁ 6 lakh molecule being formed every second. তাহলে যখন কার্বনিক অ্যানহাইড্রেস নেই তখন ঘন্টায় 200টা তৈরি হচ্ছে, আর যখন কার্বনিক অ্যানহাইড্রেস আছে তখন সেকেন্ডে 6 লাখ তৈরি হচ্ছে। তাহলে কতটা বুস্টেড হলো দেখো। enzyme has accelerated the reaction rate by about 10 million times. ডিরেক্টলি জানতে চাই তাহলে কার্বনিক অ্যানহাইড্রেস এসে আনক্যাটালাইজড রিঅ্যাকশনের থেকে রেটটাকে কত গুণ বাড়িয়ে দিল? 10 গুণ, 10 মিলিয়ন। ইনক্রেডিবল, তাই না? So that power of enzyme is incredible. There is thousands of type of enzymes, each catalyzing a unique chemical or metabolic reactions. তাহলে different type of enzymes আছে, প্রত্যেকে একটা specific chemical reactions এর উপর কাজ করে। A multi-step chemical reaction when each of these steps is catalyzed by the same enzyme complex or different enzyme, it is called as metabolic pathway. For example, দেখো ওই প্রথম এই লাইনটা একবার বলেছে আগে, তোমাদের কি মনে পড়ছে? যে যখন আমরা দেখবো যে ডিফারেন্ট এনজাইম কিন্তু সেম এনজাইম কমপ্লেক্স, তাই না? সেরকম একটা জায়গাতে যখন দেখবো যে তারা সবাই একসাথে সেটেলড হয়েছে একটা সেট অফ কেমিক্যাল রিঅ্যাকশনস করার জন্য, তখন সেই টোটাল সেট অফ রিঅ্যাকশনসটাকে আমরা বলবো একটা মেটাবলিক পাথওয়ে। যেমন দেখো গ্লুকোজ থেকে আমরা পাইরুভেট বানিয়েছি, ঠিক আছে, বা গ্লুকোজ থেকে আমরা ল্যাকটেট বানিয়েছি, এই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা মেটাবলিক প্রসেস। That is actually a metabolic pathway in which glucose become pyruvic acid through 10 different type of enzyme catabolic metabolic reactions. When you study respiration chapter 14, you study এগুলো সব তোমরা পড়েই ফেলেছো already. As at this stage you should know that this very metabolic pathway with one or two additional reactions give rise to a variety of metabolic end product. তোমরা জানো কি কি end product তৈরি হয়েছে? স্কেলেটাল মাসলে অ্যানারোবিক কন্ডিশনে কেমন হবে, অ্যারোবিক কন্ডিশনে কেমন হবে, কখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, এই টোটাল গল্পগুলো তোমরা দেখেছো। আন্ডার নরমাল অ্যারোবিক কন্ডিশনস পাইরুভিক অ্যাসিড ইজ ফর্মড ইন ইস্ট ডিউরিং ফার্মেন্টেশন। দ্য সেম পাথওয়ে লিডস টু দ্য প্রোডাকশন অফ ইথানল। হেন্স ডিফারেন্ট কন্ডিশনস ডিফারেন্ট প্রোডাক্টস আর পসিবল। তাহলে ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট প্রোডাক্ট। বুঝতে পেরেছো? এটা একেবারে রেসপিরেশনের কনসেপ্ট। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আমরা এনজাইমটাকে কিভাবে কাজ করাবে 9.12.2 করাতে গেলে আমরা প্রথমেই কার্ভটাতে আসি।
দেখো এনজাইম বেসিক্যালি একটা সাবস্ট্রেটের উপর কাজ করছে, করে থাকে কিসে কনভার্সন করছে, প্রোডাক্ট। এনজাইম ছাড়াও প্রসেসটা হবে, ক্যাটালিস্ট ছাড়াও প্রসেসটা হবে, কিন্তু যখন তুমি এনজাইমেটিক রিঅ্যাকশন নেবে তখন সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব আমরা? এনজাইম সাবস্ট্রেটের সঙ্গে জুড়লো, তৈরি হলো কি বলো একটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। তারপর সাবস্ট্রেটটাকে তুমি যখন প্রোডাক্টে কনভার্ট করলে তখন তৈরি হলো এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স। তারপর সেখান থেকে ক্যাটালিস্টের কোনো পরিবর্তন নেই, এনজাইম এনজাইমের মতন আছে, সাবস্ট্রেট উইল বি কনভার্টেড টু প্রোডাক্ট। এম আই ক্লিয়ার? তাহলে একটা এনজাইম্যাটিক রিঅ্যাকশনকে বলো তো আমরা এইভাবে প্রকাশ করতে পারি কিনা? কি অনেক জায়গাতে তুমি এরকমও পেতে পারো, এনজাইম প্লাস সাবস্ট্রেট ইকুয়াল টু এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, সেখান থেকে এনজাইম এনজাইমের মতো থাকলো, সেখান থেকে সাবস্ট্রেট উইল বি কনভার্টেড টু প্রোডাক্ট। তাহলে এইভাবে আমরা একটা এনজাইম্যাটিক রিঅ্যাকশনকে বোঝাই। তাহলে এই এনজাইম্যাটিক রিঅ্যাকশনে বলো তো সাবস্ট্রেট মানে রিঅ্যাক্ট্যান্ট তো, সাবস্ট্রেটটা রিঅ্যাক্ট্যান্ট তো, হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে বলো তো যে রিঅ্যাক্ট করছে তার মানে ডেফিনেটলি তার মধ্যে আনস্টেবিলিটি আছে তো। আনস্টেবিলিটি না থাকলে রিঅ্যাক্ট করবে? আমি খুব স্টেবল, আমি একদম ঠিকঠাক আছি, সুস্থ আছি, তার মানে বলো তো আমি কি আর কোনো ধরনের বিক্রিয়া করতে চাইবো? এই বেশ ভালো আছি, তাহলে আর কি কোনো রিঅ্যাকশনের দরকার আছে? না তারপরে ডেফিনেটলি তুমি এখান থেকে জানো যে সাবস্ট্রেটের থেকে প্রোডাক্টের এনার্জি লেভেল কম, আর সাবস্ট্রেটের থেকে প্রোডাক্টের স্টেবিলিটি বেশি, তাই তো? হ্যাঁ সঙ্গে সঙ্গে কেউ এক্সাম্পল দেবে না যে আমি বললাম যে সাবস্ট্রেট যেহেতু এনার্জি লেভেল রিলেটিভলি অনেক বেশি আনস্টেবল, তাই সে সেখান থেকে স্টেবিলিটির দিকে যাচ্ছে, সে সেখান থেকে প্রোডাক্ট তৈরি করছে। ফলে প্রোডাক্টের এনার্জি লেভেল সবসময় কম, স্টেবিলিটি রিলেটিভলি বেশি। তার সঙ্গে যেটা বললাম সঙ্গে সঙ্গে এরকম এক্সাম্পল নিশ্চয়ই তোমরা কেউ দেবে না যে আমি ছাদে কাপড় শুকোতে দিলাম, তাহলে যখন কাপড়টা তুলতে এসেছি প্রোডাক্ট, তখন তার মধ্যে এনার্জি লেভেল বেশি, তাই না? আমরা সবসময় মনে রাখবে বায়োলজিক্যাল সিস্টেম নিয়ে কাজ করছি। নেক্সট, তাহলে আমরা যদি এক্স অ্যাক্সিসে রিঅ্যাকশন প্রসেস রাখি আর ওয়াই অ্যাক্সিসে যদি এনার্জি লেভেলটাকে রাখি, ধরো পটেনশিয়াল এনার্জি লেভেল রেখে দিয়েছি, তাহলে বলতো সামওয়্যার হিয়ারে এখানে যদি আমরা সাবস্ট্রেট এনার্জি লেভেল পাই, তাহলে বলতো প্রোডাক্ট এনার্জি লেভেল নিচে তো। হ্যাঁ ভেরি গুড। এবার এই রিঅ্যাকশনটাকে রান করার জন্য দেখো তোমাকে এই পরিমাণ শক্তিটা প্রোভাইড করতে হচ্ছে, খেয়াল করো। তাহলে এই যে শক্তিটাকে তুমি প্রোভাইড করছো বলো তো দিস ইজ দ্য অ্যাক্টিভেশন এনার্জি ফর দ্যাট রিঅ্যাকশন, অ্যাক্টিভেশন এনার্জি ফর দ্যাট রিঅ্যাকশন। এবং এই জায়গাতে বলো তো তুমি কোনো এনজাইম ব্যবহার করেছো না, তাহলে দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি ফর আনক্যাটালাইজড রিঅ্যাকশন, দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি ফর আনক্যাটালাইজড রিঅ্যাকশন বা উইদাউট এনজাইম। তাহলে বলো এইটা হচ্ছে তোমার এনার্জি ব্যারিয়ার। তাহলে এইটুকু এনার্জি তুমি যদি তাকে প্রোভাইড করে দাও, তাহলে বলো তো যে স্টেজে সে পৌঁছলো এই স্টেজটার নাম হয়ে গেল ট্রানজিশন স্টেজ। আর ট্রানজিশন স্টেজ যাওয়া মানে ট্রানজিশন স্টেজের ক্যারেক্টার কি? এনার্জি অনেক বেশি আর ভীষণ ভাবে আনস্টেবল। তার মানে বলো তো এখান থেকে সে রিঅ্যাকশনটাকে স্পন্টেনিয়াসলি কন্টিনিউ করবে কিনা? হ্যাঁ তাহলে তারপরে আমি দেখো তাকে রিঅ্যাকশনটাকে প্রসেস করাচ্ছি, প্রগ্রেস করাচ্ছি এবং আলটিমেটলি আমি দেখলাম যে এর এনার্জি লেভেলটা আমরা সাবস্ট্রেটের থেকে নিচে নামিয়ে তাই রাখলাম, তার কারণ প্রোডাক্ট এনার্জি লেভেল সাবস্ট্রেট এনার্জি লেভেল থেকে নিচে। তাহলে এই রেড কালারের কার্ভটা ক্লিয়ার হয়েছে? রেড কালারের কার্ভটা ক্লিয়ার হলো? ওকে, হ্যাঁ স্যার। এইটা এনজাইম অ্যাড করে দিয়েছো, দেখো গ্রাফের চেহারাই পাল্টে গেছে। আগে তুমি এই যে পরিমাণ এনার্জি দিয়ে কাজটা করেছিলে, এখন আমি বলতে পারি যে এইটুকু পরিমাণ অ্যাক্টিভেশন এনার্জি লেগেছে, দিস ইজ দ্য ট্রানজিশন পয়েন্ট বা ট্রানজিশন স্টেট। তাহলে এখন দেখো অ্যাক্টিভেশন এনার্জি উইথ এনজাইম বা দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি ফর ক্যাটালাইটিক রিঅ্যাকশনস, দিস ইজ দ্য অ্যাক্টিভেশন এনার্জি ফর ক্যাটালাইজড রিঅ্যাকশনস, ঠিক আছে? দিস ইজ দ্য অ্যাক্টিভেশন এনার্জি ফর ক্যাটালাইজড রিঅ্যাকশন। তাহলে এখন এইটুকু এনার্জি ব্যারিয়ার মাত্র, তাহলে আমি কি বলতে পারি যে enzyme reduce the needed activation energy for a reaction, so why rate is boosted, rate of reaction টা বুস্ট হয়ে গেল, এনার্জি ব্যারিয়ার যদি কমিয়ে দেয়। তাহলে এনজাইমের মোড অফ অ্যাকশন ক্লিয়ার হলো, কিভাবে কাজ করে একটা এনজাইম। হ্যাঁ ভেরি গুড।
এই কার্ভটা কার জন্য? ফর এনজাইম্যাটিক রিঅ্যাকশন বা ফর ক্যাটালিস্ট রিঅ্যাকশন। ক্যাটালাইজড রিঅ্যাকশন, ভেরি গুড। এনজাইম্যাটিক রিঅ্যাকশন। উপরে রেড কার্ভটা হচ্ছে ফর আনক্যাটালাইজড। নন, এইটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি ফর নন ক্যাটালাইটিক রিঅ্যাকশন, এটা অ্যাক্টিভেশন এনার্জি ফর ক্যাটালাইটিক রিঅ্যাকশন। দিস ইজ এনার্জি লেভেল ফর সাবস্ট্রেট, দিস এনার্জি লেভেল ফর প্রোডাক্ট। আচ্ছা, কে বলতে পারবে এই জায়গাতে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স কোন জায়গাটা? ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট। ভেরি গুড। তাহলে ট্রানজিশন স্টেট মানে হচ্ছে টিএস, মানে হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। তাহলে তোমার কাছে কেউ যদি এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের ক্যারেক্টারিস্টিক্স জিজ্ঞেস করে, তাহলে তুমি কি বলবে? যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সটা কি ভীষণ এনার্জি লেভেল বেশি তাতে, এবং তার স্টেবিলিটি লেভেল খুব কম, ভীষণ আনস্টেবল একটা। ঠিক আছে, তাহলে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স হচ্ছে একটা ভীষণ আনস্টেবল স্ট্রাকচার। ক্লিয়ার প্রত্যেকের? স্যার এক্সামে এরকম কোশ্চেন আসে, এই কার্ভটা দেবে, দিয়ে এখানে যে কথাগুলো লেখা আছে সেগুলো এ বি সি ডি ই তে কনভার্ট হয়ে যাবে। তাহলে এক্স অ্যাক্সিসে কে আছে বলো সবাই চোখ বন্ধ করে? প্রসেস বা টাইম। ওয়াই অ্যাক্সিসে কি আছে? পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি। এই পয়েন্টটা কার জন্য বলো? সাবস্ট্রেট। এই পয়েন্টটা কার জন্য? প্রোডাক্ট। এই কার্ভটা কার জন্য? অ্যাক্টিভেশন উইদাউট না, এই কার্ভটা কার জন্য? নন ক্যাটালাইজড। ক্যাটালাইজড রিঅ্যাকশন। এটা হচ্ছে ক্যাটালাইজড রিঅ্যাকশন। এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি ফর নন ক্যাটালাইজড রিঅ্যাকশন। ভেরি গুড, উইদাউট এনজাইম। আর এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি ফর ক্যাটালাইজড রিঅ্যাকশন। ক্লিয়ার এভরিবডি? ক্লিয়ার এভরিবডি? স্যার তাহলে দেখো এনজাইম কিভাবে কাজ করছে। স্যার এনজাইম কিভাবে কাজ করছে, হ্যাঁ বলো বলো। স্যার বলছি এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সটা কি বললেন একবার বলুন। ট্রানজিশন স্টেট। দেখো ট্রানজিশন স্টেট হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এই পয়েন্টটা। এখানে তো আনক্যাটালাইজড, আমি এই যদি ট্রানজিশন স্টেটটা নিই টিএস, এই জায়গাতেই বসে আছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এবং সেটা মোস্ট আনস্টেবল স্ট্রাকচার। তবেই তুমি সেটাকে ভেঙে প্রোডাক্ট পাবে, কারণ এটা যদি স্টেবল হয়ে যায় তাহলে সেখান থেকে প্রোডাক্ট পাওয়ার কোনো চান্স নেই। ওকে স্যার। ওকে ওকে চলো, তোমরা দেখেছো যে মেকানিজম অফ এনজাইম অ্যাকশন, যদিও লক অ্যান্ড কি এনসিআরটি কভার করেনি মেকানিজম অফ এনজাইম অ্যাকশন, তবু আমি একবার একটুখানি বলে রাখতে চাইবো যে যদি আমরা এইটাকে বলি একটা এনজাইম, যদি আমরা এটাকে বলি একটা এনজাইম, দিস ইজ দ্য অ্যাক্টিভ সাইট, এটাকে আমরা বলতে পারি তার সাবস্ট্রেট। বলতো এনজাইম প্লাস সাবস্ট্রেট মিলে কি তৈরি করলো? কমপ্লেক্স। তারপর আমরা বলবো এনজাইমটা এখানে এনজাইমের মতোই আছে, আর সাবস্ট্রেট ইজ নাও কনভার্টেড টু প্রোডাক্ট। দেখো সাবস্ট্রেট ইজ নাও কনভার্টেড টু প্রোডাক্ট। কিন্তু দেখো এটা হচ্ছে কি অ্যাকর্ডিং টু লক এন্ড কি, এটা অ্যাকর্ডিং টু লক এন্ড কি। কার গল্প? এমিল ফিশার। এখানে আমরা বলবো যে এনজাইমের অ্যাক্টিভ সাইট এবং সাবস্ট্রেট দ্যাট ইজ কমপ্লিমেন্টারি। তাহলে কমপ্লিমেন্টারি মানে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স যেটা তৈরি হলো, বলতো সেটা ভীষণভাবে স্টেবল হবে কিনা? হ্যাঁ আর স্টেবল হলে সেখান থেকে সে আর বলবে আমি আর ফার্দার রিঅ্যাকশন করব, নাকি বলবে এই বেশ ভালো আছে? না ভালো আছে। ভালো আছে। তাহলে যদি ভালো থাকে তাহলে সেখান থেকে আর প্রোডাক্ট পাওয়ার কোনো চান্স নেই। তাহলে অ্যাকর্ডিং টু লক এন্ড কি আমরা যেটা পড়েছিলাম, এটা কি খুব একটা ঠিক কনসেপ্ট বলে তোমার মনে হয়? না। কারণ কি? কারণ অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স যেটা তৈরি হলো, এটা কিন্তু হয়ে যাবে ভীষণভাবে একটা স্টেবল কম্পাউন্ড। আর যদি একটা স্টেবল কম্পাউন্ড হয় তাহলে সেখান থেকে আমরা ফার্দার কোনো প্রোডাক্ট না পাবো, এটা স্বাভাবিক। কিন্তু যখন আমরা আমি এটাকে মুছে ফেলছি, যদি কারো স্ক্রিনশট নেওয়ার দরকার থাকে এটা নিয়ে নাও। ওকে, দেখো যখন আমরা ইনডিউসড ফিটে যাব, ইনডিউসড ফিট কার কনসেপ্ট? কোস্টল্যান্ড। ভেরি গুড। তাহলে এখন কিন্তু আমরা বলছি এনজাইম আর তার অ্যাক্টিভ সাইট খুব একটা কমপ্লিমেন্টারি নয়, মানে কমপ্লিটলি কমপ্লিমেন্টারি নয়। প্রথম তারা যখন একসঙ্গে কাছাকাছি আসলো, যখন সাবস্ট্রেটটা এনজাইমের কাছে আস্তে আস্তে হেঁটে হেঁটে গেল অ্যাক্টিভ সাইটের কাছে, যখন তাদের মধ্যে বাইন্ডিং হলো, এই বাইন্ডিংটা ট্রিগার করে রিলেটিভলি টাইট বাইন্ডিং কে। বুঝতে পেরেছো? প্রাইমারিলি যে বাইন্ডিংটা হয় সেই প্রাইমারি বাইন্ডিং ট্রিগার্স
টাইট বাইন্ডিং। তাহলে একদম প্রথম স্টেপে আমি বলতে পারি যে সাবস্ট্রেটটা ডিফিউজ করে এনজাইমের অ্যাক্টিভ সাইটের কাছে গেল। প্রথম স্টেপ কি? সাবস্ট্রেট ডিফিউজ করে এনজাইম ভেরি গুড, ডিফিউজ টুয়ার্ডস অ্যাক্টিভ সাইট অফ এনজাইম। ঠিক আছে, সাবস্ট্রেট ডিফিউজ টুয়ার্ডস অ্যাক্টিভ সাইট অফ এনজাইম। হ্যাঁ, বার্ট্রেসিং গ্রুপ, ক্যাটালাইটিক গ্রুপ, একদম ঠিক বলেছো সাবিরা। কিন্তু আমি এর ওদিকে ঢুকবো না, আমি এখন একটু এনসিআরটি বেসড হয়ে যাচ্ছি আস্তে আস্তে। তাহলে সাবস্ট্রেট ডিফিউজ টুয়ার্ডস অ্যাক্টিভ সাইট অফ এনজাইম, তাহলে এনজাইমের অ্যাক্টিভ সাইটের দিকে সে গেল। যখন গেল তখন দেখো তাদের মধ্যে একটা বাইন্ডিং হলো, একটা প্রাইমারি বাইন্ডিং হলো। তাহলে বাইন্ডিং অফ এনজাইম অ্যাক্টিভ সাইট টু সাবস্ট্রেট। কিন্তু বলতো এই বাইন্ডিংটা কি টাইট বাইন্ডিং হয়েছে না দিস ইজ প্রাইমারি বাইন্ডিং? প্রাইমারি বাইন্ডিং প্রাইমারি বাইন্ডিং। এবং এই বাইন্ডিংটা ইনডিউস করেছে টাইট ইন্টারঅ্যাকশন বিটুইন দেম, ইন্টারঅ্যাকশন বিটুইন দেম। আর যখনই তার সঙ্গে টাইট ইন্টারঅ্যাকশন হয়ে গেছে, তাহলে টাইট ইন্টারঅ্যাকশনটা কার সঙ্গে হয়েছে? ওই যে তোমরা বার্ট্রেসিং গ্রুপের কথা বলছো, বার্ট্রেসিং গ্রুপের সঙ্গে। কারণ বার্ট্রেসিং গ্রুপটা হচ্ছে সাবস্ট্রেটকে হোল্ড করতে পারে এরকম একটা গ্রুপ। এবং যখনই বার্ট্রেসিং গ্রুপটাকে হোল্ড করলো, এবার তার মধ্যে আরেকটা গ্রুপ আছে, তার নাম ক্যাটালাইটিক গ্রুপ। ক্যাটালাইটিক গ্রুপের কাজ কি জানো? ক্যাটালাইটিক গ্রুপের কাজটা শুনলেই তুমি বুঝতে পারবে। এর কাজ হলো ব্রেকিং and reformation of new chemical bonds, breaking and reformation of new chemical bonds। তাহলে বলো তো সাবস্ট্রেটটার কোনো একটা কেমিক্যাল বন্ডকে ভাঙলো, এটা কে করছে? ক্যাটালাইটিক গ্রুপ করছে। কেমিক্যাল বন্ডটাকে যখন ভাঙলো তখন সেখান থেকে এনার্জি পেলো, ওই এনার্জিটাকে কাজে লাগিয়ে কোনো একটা কেমিক্যাল বন্ড তৈরি করলো। তাহলে বলো তো তুমি এখন ওই সাবস্ট্রেটটার ফিজিক্যাল চেঞ্জ করছো না কেমিক্যাল চেঞ্জ করছো? এনিওয়ান? কেমিক্যাল চেঞ্জেস করে ফেলছো। তাহলে যেই না তুমি বন্ডিং প্যাটার্নটাকে চেঞ্জ করে ফেলেছো বা যেই তুমি তার কেমিক্যাল চেঞ্জেস করে ফেলেছো, এখন বলো তো সে কি আর সাবস্ট্রেট আছে না নতুন কোনো মলিকিউলে কনভার্ট করে গেছে? নতুন মলিকিউলে কনভার্ট তাহলে নতুন মলিকিউলে যেটা কনভার্ট করছে তুমি তাকে কি নামে ডাকছো? তাকে তো প্রোডাক্ট বলো, তার নামই হয়ে গেছে প্রোডাক্ট। তাহলে এখন এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, বলো তো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স এখন কিসে কনভার্ট করে গেছে? এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্সে। তারপর এনজাইমটা প্রোডাক্টকে রিলিজ করলো, আর এনজাইম রিমেইন অ্যাজ ইট ইজ, কারণ ক্যাটালিস্ট কখনো নিজেকে পরিবর্তন করে না। তাহলে এই স্টেপ গুলো ক্লিয়ার হয়েছে? তাহলে প্রথম দেখো, প্রথমে একটা সাবস্ট্রেট ডিফিউজ করলো, হেঁটে হেঁটে হামাগুড়ি দিতে দিতে কোথায় পৌঁছলো? এনজাইমের অ্যাক্টিভ সাইটে। যখন এনজাইমের অ্যাক্টিভ সাইটে পৌঁছালো তখন বলতো এনজাইমের অ্যাক্টিভ সাইটের সঙ্গে সে একটা প্রাইমারি ইন্টারঅ্যাকশন করলো। সেটা ডিফারেন্ট টাইপ অফ ইন্টারঅ্যাকশনস হতে পারে, ঠিক আছে, বন্ড ফর্মেশন হতে পারে। যখন এই প্রাইমারি বাইন্ডিংটা হলো, প্রাইমারি বাইন্ডিং ইজ আ সিগন্যাল এন্ড দ্যাট উইল ট্রিগার আ টাইট বাইন্ডিং অফ এনজাইম উইথ ইটস সাবস্ট্রেট বাই বার্ট্রেসিং গ্রুপ। আর যখনই সেটা টাইট বাইন্ডিং হয়ে গেল, এবার ক্যাটালাইটিক গ্রুপ কি করছে? কোনো একটা কেমিক্যাল বন্ড ভাঙছে, কোনো একটা নতুন কেমিক্যাল বন্ড তৈরি করছে। আলটিমেটলি আমরা সাবস্ট্রেটের কেমিক্যাল বন্ডিং প্যাটার্ন চেঞ্জ করে দিয়ে আমরা সাবস্ট্রেটকে এখন কনভার্সন করে দিলাম কোথায়? প্রোডাক্টে। তাহলে এখন আমার কাছে যেটা ছিল এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, বলতো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সটা এখন কিসে কনভার্সন হয়ে গেছে? এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্সে। তারপরে এনজাইম তার প্রোডাক্ট রিলিজ করে দিল এবং রিমেইন অ্যাজ ইট ইজ, যেমন ছিল, আনচেঞ্জড, আনঅল্টার্ড ফর্মে কিন্তু এনজাইমটা যেমন ছিল তেমন বসে আছে। তাহলে বলো এইটুকু জায়গাকে ক্লিয়ার হয়েছে? অ্যাকর্ডিং টু ইনডিউসড ফিট হাইপোথিসিস আমি যদি তোমাকে এই প্রত্যেকটা ঘটনাকে 1 2 3 4 করে সাজিয়ে দিয়ে বলতাম যে পরপর কার পরে কি কি হয়েছে, প্রথম অপশন 1 2 3 4 5, 5 4 3 2 1, 3 4 1 5, 5 4 3 2 1, এরকম যদি বলে দিতাম তাহলে তোমরা এরকম সাজিয়ে লিখতে পারবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার ইন্টারঅ্যাকশনের পর কি লিখেছেন? ইন্টারঅ্যাকশন বিটুইন দেম, ইনডিউসড টাইট ইন্টারঅ্যাকশন বিটুইন দেম, ওটা বার্ট্রেসিং গ্রুপ দিয়ে হয়। চলো আমি এটাকে মুছে ফেলি, আমি দেখি এনসিআরটি কি বলেছে এই জায়গাটা।
একটুখানি না পড়ে নিলে তোমরা কনফিউজড হবে। কোথায় পাবো তাকে? এটাকে চিনতে পারছি, এনজাইম সাবস্ট্রেট মিলে হলো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এনজাইম প্রোডাক্ট, সেখান থেকে এনজাইম প্লাস প্রোডাক্ট। ইয়েস, দিস ওয়ান খুব ইম্পর্টেন্ট জায়গা, এক্সামিনারদের পছন্দের জায়গা। প্রথমে সাবস্ট্রেট বাইন্ড টু দ্য অ্যাক্টিভ সাইট অফ দ্য এনজাইম, ফিটিং ইনটু দ্য অ্যাক্টিভ সাইট, তাহলে তার আগে ডিফিউজ করে এসছে এটা, তারপরে তাহলে কি করলাম, তার সঙ্গে বাইন্ড করলো। The binding of the substrate induce the enzyme to alter its shape and fitting more tightly around the substrate. বোঝা গেল? তাহলে প্রাইমারি বাইন্ডিং যেই হলো, সঙ্গে সঙ্গে এনজাইম তার নিজের শেপটাকে কি করলো, অল্টার করলো, এবং এমন ভাবে তার শেপটাকে অল্টার করলো যাতে আগের থেকে আরো বেশি টাইটলি সাবস্ট্রেটটাকে ফিট করাতে পারে। The active site of enzyme now in close proximity of the substrate breaks the chemical bond of the substrate and the new enzyme product is formed. তাহলে এরপরে ক্যাটালিটিক সাইট কি করছে, তার কোনো একটা বন্ডকে ভাঙলো, ভেঙে এনার্জি পেলো, সেইটাকে দিয়ে নতুন একটা কেমিক্যাল বন্ড তৈরি করে ফেললো, আলটিমেটলি আমরা তার কেমিক্যাল চেঞ্জেস করলাম and substrate is now converted to product. The enzyme then releases the product of the reaction and free enzyme is ready to bind with another molecule of substrate and run through the catalytic role once again. তাহলে আমরা দেখলাম যখন প্রোডাক্ট তৈরি হয়ে গেল তখন তাকে প্রোডাক্টটাকে ফ্রি করে দিল যাতে এনজাইমটা আবার নতুন একটা মলিকিউলকে, নতুন একটা সাবস্ট্রেটকে অ্যাটাক করতে পারে, নতুন একটা সাবস্ট্রেটকে অ্যাকসেপ্ট করতে পারে, এবং আলটিমেটলি এই প্রসেসটা কিপস অন রিপিটিং, চলতেই থাকে। ক্লিয়ার? তাহলে 4টে পয়েন্ট। Yes, sir. তাহলে এটাকে পরপর দিলে, উল্টো পাল্টা করে দিলে তোমরা সাজিয়ে নিতে পারবে কার পরে কে? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে এই বেসিকটা যদি ক্লিয়ার থাকে, এবার দেখো আমি এটা পড়তে পারবো। আবার তো পড়েছিলাম this one. How do enzyme bring about such high rates of chemical conversions? To understand this, we should study enzyme a little more. একটু বেশি জানতে হবে। We have already understood the idea of active site. The chemical or metabolite conversion refers to a reaction. The chemical which is converted into product তাকে আমরা বলছি substrate. Hence, enzyme, that is a protein with three-dimensional structure including an active site, কাকে কিসে কনভার্ট করে? সাবস্ট্রেটকে একটা প্রোডাক্টে কনভার্ট করে, সিম্বলিক্যালি সাবস্ট্রেট টু প্রোডাক্ট। বুঝলাম হয়তো? It is now understood that the enzyme substrate has to bind the enzyme at its active site within a given cleft or pocket. The substrate has to diffuse. Substrate কিভাবে আসে এনজাইমের অ্যাক্টিভ সাইটের কাছে? ডিফিউজ করে আসে, তাই তো, towards the active site. There is thus an obligatory formation of enzyme substrate complex takes place. E stands for enzyme. This complex formation is a transient phenomena. বলো, ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি ভীষণ কম কিনা? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স মানেই হচ্ছে ট্রানজিশন পয়েন্ট। তাহলে এটা খুব অল্প সময়ের জন্য থাকবে, তাই না? তাই আমরা এটাকে বলি ট্রানজিয়েন্ট একটা ফেনোমেনা। ডিউরিং দ্য স্টেট where substrate is bound to the enzyme active site, a new structure of the substrate called transition state is formed. আমরা জানি very soon সেই বন্ডগুলোকে আমরা ব্রেক করছি, make it completed, the product is released from the active site. In other words, the structure of substrate gets transformed into structure of product. The pathway of this transformation must go through so-called transition state structure. Transition state দিয়েই তাকে যেতে হবে। This could be many more altered structure states between the stable substrate and the product. আমরা এখানে দেখো বলছি যে প্রথমে একটা স্টেট ছিল এনজাইমের, ফাইনাল আমরা দেখবো একটা শেপ আছে, মোরলেস সিমিলার শেপ। মাঝখানে কিন্তু সে তার শেপটাকে অনেক জায়গাতে পরিবর্তন করে ফেলতে পারে। কিসের জন্য বলতো? টার্গেট কি? শেপটাকে কেন পরিবর্তন করছে? টু ফিট মোর টাইটলি ওভার দ্য সাবস্ট্রেট, টু ফিট মোর টাইটলি ওভার দ্য সাবস্ট্রেট। Implicit in this statement is the fact that all other intermediate structure states are unstable. তাহলে মাঝখানে যত ইন্টারমিডিয়েট আসবে সবাই আনস্টেবল, কারণ মাঝখানে কেউ যদি স্টেবল হয়ে যেত তাহলে তো রিঅ্যাকশনটা সেখানে কি হতো? বন্ধ হয়ে যেত। স্টপ হয়ে যেত। Stability is something related to energy status of the molecule or the structure. বলো, স্টেবিলিটির সঙ্গে এনার্জি কিভাবে রিলেটেড? বেশি এনার্জি মানে লেস স্টেবল, কম এনার্জি মানে স্টেবল। Hence, when you look at the pictorial through the graph, it looks like something in figure 9.6. তাহলে বলো 9.6 ফিগার আমরা বুঝতে পেরেছি পুরোপুরি? ইয়েস হ্যাঁ স্যার।
ভেরি গুড। আচ্ছা, এখানে ওই জায়গাটাই বলেছে, তবু আমরা একবার পড়ে নিই। দ্য ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্ট পোটেনশিয়াল এনার্জি, এক্স অ্যাক্সিস হচ্ছে প্রোগ্রেশন অফ দ্য reaction through transition state. You would notice two things: the energy level differences between S and P. P হচ্ছে lower level than S, বুঝতে পারছি? The reaction is an exothermic reaction. তাহলে দেখো, যদি আমরা সাবস্ট্রেট কে বলি উপরে, প্রোডাক্ট কে বলি নিচে, তার মানে এটাকে আমরা কি বলছি? একটা এক্সোথার্মিক exothermic reaction. One need to supply energy by heating in order to form the product. তাহলে প্রথমে তোমাকে এনার্জি প্রোভাইড করতে হবে। সরি, যেহেতু এটা এক্সোথার্মিক প্রসেস, তাহলে সেই জন্য তোমাকে কি করতে হবে না, হিট করে এনার্জি প্রোভাইড করার দরকার নেই প্রোডাক্ট তৈরির জন্য। whether it is an exothermic or spontaneous reaction or an endothermic or energy requiring reactions. তাহলে আমি আবার পড়ি, দেখো এই জায়গাটা বলেছে one need not supply energy by heating in order to form the product. তাহলে তোমাকে এখানে কি করতে হবে না, থ্রু হিটিং তোমাকে এই প্রোডাক্টটা তৈরি করতে হবে না, কারণ তোমাকে এনার্জি লেভেলটাকে কমিয়ে দিয়ে রেখেছে কে? এনজাইম। তাহলে এটা এক্সোথার্মিক প্রসেস হোক, স্পন্টেনিয়াস রিঅ্যাকশন হোক, এন্ডোথার্মিক প্রসেস হোক, ঠিক আছে, আর এনার্জি রিকোয়ারিং রিঅ্যাকশনস হোক, তাহলে এই জায়গাতে সমস্ত ক্ষেত্রে তুমি দেখবে যে তাকে অবশ্যই কার মধ্যে দিয়ে যেতে হবে? একটা ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে তাকে যেতে হবে। ট্রানজিশন স্টেট কোন পয়েন্টটা? ট্রানজিশন স্টেট কোন পয়েন্টটা? যে পয়েন্টটা দেখবো তার এনার্জি লেভেলটা ম্যাক্সিমাম, আর স্টেবিলিটি খুব কম। স্টেবিলিটি কম। খুব কম। The difference in average energy content of S from that of its transition state is called as activation energy. তাহলে সাবস্ট্রেট লেভেল আর ট্রানজিশন স্টেট এর মাঝখানে যে ব্যারিয়ার, এই ব্যারিয়ারটাকেই আমরা কি বলছি? অ্যাক্টিভেশন এনার্জি, তাই তো? এটা নামই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে এনজাইম eventually bring down this energy barrier, মেকিং ট্রানজিশন অফ S to P মোর ইজি। তাহলে এনজাইম কি করছে? ওই একই কথা আমরা প্রথম থেকে বলে আসছি, যে এনার্জি ব্যারিয়ারটাকে কি করছে? সে ব্রিং ডাউন করছে, ঠিক আছে, নামিয়ে দিচ্ছে। বলো ক্লিয়ার? এই জায়গাতে যেটুকু বলা আছে, ক্লিয়ার এভরিবডি? ইয়েস স্যার। ইয়েস স্যার। নেক্সট, এবার আমরা চলে আসি কিভাবে এনজাইম কাজ করে, যদিও আমরা পড়ে ফেলেছি, একটু পড়ে নিই। Each enzyme has substrate binding site in its molecule so that a highly reactive এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ইজ প্রোডিউসড। তাহলে এনজাইম সাবস্ট্রেট বসার একটা জায়গা আছে, কি তার নাম? অ্যাক্টিভ সাইট। তাহলে আলটিমেটলি আমরা একটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স বা একটা ট্রানজিশন পয়েন্ট তৈরি করে ফেলতে পারলাম। দিস কমপ্লেক্স ইজ শর্ট লিভড এন্ড ডিসোসিয়েটেড ইনটু প্রোডাক্ট। কেন শর্ট লিভড? কারণ স্টেবিলিটি খুব কম। দ্য আনচেঞ্জড এনজাইম উইথ অ্যান ইন্টারমিডিয়েট ফরমেশন অফ দ্য এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স, সরি, দিস কমপ্লেক্স ইজ শর্ট লিভড এন্ড ডিসোসিয়েটেড ইনটু প্রোডাক্ট। এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? কেন শর্ট লিভড? হ্যাঁ স্যার, স্টেবিলিটি কম। স্টেবিলিটি খুব কম। The unchanged enzyme with an intermediate formation of the enzyme product complex. তাহলে এরপরে আমরা এনজাইম সাবস্ট্রেটের পরে আরো একটা ট্রানজিশন পয়েন্ট পাবো, কি সেটা? এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স। আর একটু পরেই তো সে প্রোডাক্টটাকে রিলিজ। তাহলে ইএস এখান থেকে পেলাম এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এনজাইম প্রোডাক্ট, সেখান থেকে এনজাইম প্লাস প্রোডাক্ট। চিনতে পেরেছি মনে হয় প্রত্যেকে। নেক্সট এটা পড়লাম আমরা। আচ্ছা, টেম্পারেচারের উপর কিভাবে ডিপেন্ডেন্সি, এটা কি বুঝতে পেরেছি সবাই? টেম্পারেচারের উপর কিভাবে ডিপেন্ডেন্ট, টেম্পারেচারের উপর কিভাবে ডিপেন্ডেন্ট, ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ভেরি গুড। পিএইচ এর উপর কিভাবে ডিপেন্ডেন্ট? গল্প একই। দেখো, আমরা যদি এক্স অ্যাক্সিসে রাখি পিএইচ আর ওয়াই অ্যাক্সিসে রাখি এনজাইমের অ্যাক্টিভিটি, তাহলে বলো তো আমরা এখনো আবার একটা এই কার্ভ পাবো কিনা? কারণ এই জায়গায় পিএইচ, এটা হচ্ছে অপটিমাম পিএইচ, যে পিএইচ এনজাইমের অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম। ওকে, এটা তোমরা জানো যে পেপসিনের ক্ষেত্রে কত? 1.8 থেকে 2। 1.5 ট্রিপসিনের ক্ষেত্রে কত বলো? 8.8। 8.3 ইউরিয়াসের ক্ষেত্রে কত? 7। ঠিক আছে, তাহলে এটা এক একজনের ক্ষেত্রে এক একটা অপটিমাম হতে পারে। তুমি বলো অপটিমাম পিএইচ থেকে পিএইচ কমিয়ে দাও, এনজাইম অ্যাক্টিভিটি কি হয়ে যাবে? ফল করবে, কমে যাবে। ফল করবে। অপটিমামে থেকে তুমি এনজাইম অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দাও, সরি, এর থেকে তুমি পিএইচটাকে বাড়িয়ে দাও, এনজাইম অ্যাক্টিভিটি আবার কি করবে? ফল করবে। ফল করবে। ফল করবে।
নেক্সট দেখো এই কার্ভটাকে বোঝার চেষ্টা করো, এই যে থার্ড কার্ভটা, এখানে আমরা এক্স অ্যাক্সিসে রেখেছি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আর ওয়াই অ্যাক্সিসে আমরা রেখেছি ভেলোসিটি অফ রিঅ্যাকশন। এই কার্ভটাকে বিল্ড আপ করা যাক। সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের সঙ্গে এনজাইম অ্যাক্টিভিটি কিভাবে রিলেটেড তোমাদের যেটা মনে হবে বলবে। লেটস টেক দিস আর দা এনজাইমস, এইগুলো হচ্ছে এনজাইমস। তাহলে মাঝখানে এই পকেটটাকে আমরা কি বলবো? অ্যাক্টিভ সাইট। তাহলে পকেটটার নাম হচ্ছে অ্যাক্টিভ সাইট। এবার দেখো আমি সাবস্ট্রেট অ্যাড করছি, তোমরা বলবে যে এনজাইম অ্যাক্টিভিটি বাড়ছে কিনা। সাবস্ট্রেট অ্যাড করা মানে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স মানে এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স, এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স মানে রিঅ্যাকশন প্রসেস চলছে। তাহলে বলো সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়াচ্ছি, এনজাইম অ্যাক্টিভিটি কি হচ্ছে? বলো 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 বলো। বাড়ছে বাড়ছে বাড়ছে, ভেরি গুড। এখন ইনক্রিজ করছে, এখনো দিচ্ছি, এখনো ইনক্রিজ করছে, এখন ইনক্রিজ করছে, এখন ইনক্রিজ করছে। এবার বলো তো আরো বাড়ালে আর ইনক্রিজ করবে? না। কারণ আর এনজাইম নেই তো তোমার কাছে, এনজাইম নেই। হ্যাঁ। তাহলে এই যেটা তুমি পড়লে অ্যানিমেশনের মতন, বলো তো এটাকেই তুমি যদি একটা কার্ভের মধ্যে প্রেজেন্ট করতে চাও, তাহলে এক্স অ্যাক্সিসে রাখলাম সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, ওয়াই অ্যাক্সিসে রাখলাম আমরা এনজাইমের অ্যাক্টিভিটি। তাহলে বলো তো আমরা এক্সাক্ট এই কার্ভটা পাবো কিনা? পাবো তো? হ্যাঁ। দেখো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াচ্ছি, এনজাইম অ্যাক্টিভিটি বাড়ছে বাড়ছে বাড়ছে। একটা পয়েন্টে যাওয়ার পরে গিয়ে দেখলাম যে আর সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ালেও এনজাইম অ্যাক্টিভিটি বাড়ছে না। তাহলে এই যে কার্ভটা তুমি পেলে, বলো তো এই কার্ভের ক্ষেত্রে এই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের পরে তুমি আরো বাড়ালে এনজাইম অ্যাক্টিভিটি আর বাড়বে না। কেন? কারণ অল এনজাইমস আর ইউজড আপ, বিকজ অল এনজাইমস আর ইউজড আপ, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এনজাইম অ্যাক্টিভিটির সঙ্গে রিঅ্যাকশনের ভেলোসিটি, যে আমরা যদি ঠিকঠাক ডিরেকশনটাকে অ্যাড করতে পারি, তাই এটাই আমরা ভেলোসিটি বলতে পারি, তাই না? তাহলে এনজাইম অ্যাক্টিভিটির সঙ্গে রিঅ্যাকশনের ভেলোসিটির আমরা একটা প্রপোর্শনাল রিলেশনশিপ পাবো না পাবো না বলো তো? পাবো। তাহলে আমরা এক্স ওয়াই অ্যাক্সিসে এনজাইম অ্যাক্টিভিটি পরিবর্তে ভেলোসিটি অফ রিঅ্যাকশন বলতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলো হ্যাঁ স্যার। কার্ভটা কি চেঞ্জ হবে? না। না একই কার্ভটা কি থাকবে। চেঞ্জ হবে? একই থাকবে। না। ভেরি গুড। তাহলে আমরা এক্স অ্যাক্সিসে রাখলাম সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, ওয়াই অ্যাক্সিসে রাখলাম ভেলোসিটি অফ রিঅ্যাকশন, কার্ভটা দেখলাম সেম আছে। তাহলে এই পয়েন্টটাকে আমি বলবো দিস ইজ ম্যাক্সিমাম ভেলোসিটি, দিস ইজ ভিম্যাক্স, দিস ইজ ভিম্যাক্স। তাহলে কোন কনসেন্ট্রেশনে ভিম্যাক্স? এই কনসেন্ট্রেশনে ভিম্যাক্স। ওকে, ওটা যদি ভিম্যাক্স হয় তাহলে এই জায়গাটাকে আমি বলতে পারি somewhere here it would be vmax by 2, half of vmax। তাহলে এটা যদি half of vmax হয় তাহলে কোন সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে half of vmax? এই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে, তাই তো? Vmax এর থেকে এই half সাবস্ট্রেট concentration। কনসেন্ট্রেশনটাকে আমরা বলি কেম। ভেরি গুড। তাহলে এই K। সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটার নামই হচ্ছে মাইকেলিস মেনটেন কনস্ট্যান্ট। এক্স্যাক্টলি। তাহলে বলো তো কেম কি জিনিস? কেম ইজ নাথিং বাট স্পেসিফিক সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, তাই তো? স্পেসিফিক সাবস্ট্রেট কনসেন্ট্রেশন at which velocity of reaction is half of, clear everybody? Clear everybody? তাহলে what is km? km কি জিনিস? Option 1 দেখো, km is option 1 specific velocity of reaction, option 2 specific rate of enzyme activity, option 3 specific temperature at which enzyme activity is maximum, option 4 specific substrate concentration. What is km? Substrate concentration। তাহলে এটা এমন একটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে এনজাইমেটিক রিঅ্যাকশনের ভেলোসিটি হাফ অফ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি, মানে সর্বোচ্চ গতিবেগের অর্ধেক, ওই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটাকে আমরা বলি km। বলো ক্লিয়ার এভরিবডি km কি জিনিস? অ্যাক্টিভিটির সাথে ভেলোসিটিটা Yes, একটু sir. তাহলে km হচ্ছে একটা স্পেসিফিক সাবস্ট্রেট কনসেন্ট্রেশন at which v equal to vmax by 2। তাহলে তোমাকে কেউ একজন বললো কোনো একটা এনজাইমের km অনেক বেশি, তাহলে বলো তো km এখান থেকে ডান দিকে যাবে তো অনেক বেশি মানে? হুম। হ্যাঁ তাহলে km বেশি মানে আমি বলতে পারি
যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অনেক বেশি দরকার টু রিচ Vmax by 2, বলতে পারি হ্যাঁ Km হাই মিন্স Vmax by 2 পৌঁছাতে তোমাকে অনেক বেশি সাবস্ট্রেট দিতে হবে, আর Km কম মানে খুব কম পরিমাণ সাবস্ট্রেটেই তুমি কোন পর্যন্ত পৌঁছে যাবে। Vmax by 2 এ তার মানে বলো তো এনজাইম কোন ক্ষেত্রে সাবস্ট্রেটকে বেশি ভালোবাসে আর কোন ক্ষেত্রে কম। Km ভ্যালু যার কম হবে কমে বেশি নিচেরটা বেশি প্রেফার তার মানে করে। Km বেশি হলে এক এক করে বলো, Km বেশি হলে তার মানে এনজাইম তার সাবস্ট্রেটকে কম ভালোবাসে। হ্যাঁ তাহলে আমরা যদি এটাকে বায়োলজিক্যালি লিখি তাহলে বলতে পারি যে এনজাইম হ্যাজ লেসার অ্যাফিনিটি, ভেরি গুড, অ্যাফিনিটি টু সাবস্ট্রেট। আর যদি বলি কোন একটা এনজাইমের Km কম, তার মানে আমি বলবো যে এনজাইম হ্যাজ গ্রেটার অ্যাফিনিটি। টু সাবস্ট্রেট। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি Km ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাফিনিটি। যত Km বেশি তত অ্যাফিনিটি কম, যত Km কম তত অ্যাফিনিটি বেশি। এবার তোমরা রিলেট করতে পারবে, আমি হেক্সোকাইনেজের সঙ্গে গ্লুকোকাইনেজের একটা পার্থক্য বলেছিলাম যে হেক্সোকাইনেজ হ্যাজ লেসার Km এন্ড গ্লুকোকাইনেজ হ্যাজ মোর Km। তার মানে কি হেক্সোকাইনেজ গ্লুকোজকে বেশি ভালোবাসে নাকি গ্লুকোকাইনেজ গ্লুকোজকে বেশি ভালোবাসে? বলুন। বললাম যে হেক্সোকাইনেজ এনজাইমের, আমি দেখবে রেসপিরেশন পড়তে গিয়ে তোমাদের বলেছিলাম, সরি না রেসপিরেশন পড়তে গিয়ে ঠিক, যে হেক্সোকাইনেজ এর Km কম আর গ্লুকোকাইনেজ এর Km বেশি। তার মানে যার Km বেশি গ্লুকোকাইনেজ গ্লুকোজকে কম ভালোবাসে, যতই নামের মধ্যে গ্লুকোজ থাকুক। ঠিক আছে, নামে কি আসে যায়, তাই তো? হেক্সোকাইনেজ কিন্তু বেশি ভালোবাসে। বলো এটুকু জায়গা ক্লিয়ার? Km এর সঙ্গে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, অ্যাফিনিটি। হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার দেখো আমরা যদি চারটে ছোট ছোট প্যারামিটার নিই, কি কি প্যারামিটার? তোমরা প্রত্যেকেই এস মানে জানো, হোয়াট ইজ এস? সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। What is Km? Michaelis Menten constant. What is Vmax? সর্বোচ্চ গতিবেগ। আরেকটা প্যারামিটার that is velocity at certain time. Velocity at a moment. তাহলে কোন একটা স্পেসিফিক মুহূর্তে বিক্রিয়ার বেগকে আমরা যদি v বলি, তাহলে এদের মধ্যে যে সম্পর্কটা সেটা কি? v equal to Vmax into s by Km plus s। এই ইকুয়েশনটাকে আমরা বলি এনজাইম কাইনেটিক্স। This is named as enzyme kinetics. বলো বোঝা গেল এনজাইম কাইনেটিক্স কি জিনিস? এনজাইম কাইনেটিক্স কি জিনিস বুঝতে পেরেছো? বলবেন। বললাম অনেক কিছুই বইয়ে নেই যা যা বলেছি প্রথম থেকে। স্যার ইকুয়েশনটা আরেকবার বলুন। চলো, v হচ্ছে ভেলোসিটি এট সার্টেন টাইম, একটা নির্দিষ্ট মুহূর্তে। হ্যাঁ, আমি ইকুয়েশনের চারটে যে প্যারামিটার আছে সেগুলোকে বলে নিই একটু। v মানে হচ্ছে ভেলোসিটি এট সার্টেন টাইম, একটা নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়ার বেগ। Vmax মানে ম্যাক্সিমাম ভেলোসিটি। Km মানে হচ্ছে মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট। S মানে হচ্ছে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন। তাহলে এদের মধ্যে যে সম্পর্কটা সেটা কি দেখো, v equal to Vmax into S by Km plus S। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা বলি এনজাইম কাইনেটিক্স। তাহলে যদি তোমার কাছে চারটে অপশন দিয়ে দেয় যে which of the following is the correct correlation in case of enzymatic action, তাহলে এখানে তোমরা বুঝতে পারছো এদের মধ্যে কোন রিলেশনটাকে তুমি ঠিক বলবে। v সমান সমান Vmax into S by Km plus x। তুমি এই এনজাইম কাইনেটিক্স থেকে দেখো এটা বলতে পারো যে আমরা তো এরকম শিখেছিলাম যে যদি বলি Km সমান সমান S, তার মানে নিশ্চয়ই v সমান সমান Vmax by 2, তাই তো? এটা তোমাকে কে শিখিয়েছে? এটা তোমাকে শিখিয়েছে এনজাইম কাইনেটিক্স। কারণ দেখো এখানে যদি Km সমান S হয় তাহলে তুমি দেখলে যে v equal to Vmax into S by 2s। Km টাকে S ধরে নাও, তাহলে S plus S মানে 2S হয়ে যাবে। তাহলে তুমি দেখো এখান থেকে পেয়ে গেলে v equal to Vmax by 2। কিংবা উল্টোটাও তুমি দেখবে, সেটাও তুমি এখান থেকে পেয়েছো যে যদি আমরা দেখি যে v এর ভ্যালু Vmax by 2, তার মানে তুমি তখন বলতে পারো যে ওই টাইমে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটার নামই হচ্ছে Km। এটাও তোমাকে কে শিখিয়েছে? এই এনজাইম কাইনেটিক্স শিখিয়েছে। দেখো v এর জায়গাতে Vmax by 2 equal to
ভিম্যাক্স ইনটু এস বাই কেএম প্লাস এস, এখান থেকে ভিম্যাক্স ভিম্যাক্স কাটো, দেখো কেএম প্লাস এস সমান 2s হয়ে গেল, তাহলে কেএম সমান সমান তুমি এখান থেকে পেয়ে গেলে এস। ক্লিয়ার? তাহলে এনজাইম কাইনেটিক্সটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই তিনটে কার্ভ ক্লিয়ার? পরীক্ষা কিন্তু কোশ্চেন আসে কার্ভ এ, কার্ভ বি, কার্ভ সি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, জাস্ট টেক এন স্ক্রিনশট। স্যার দুটো বলুন না, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। কোনটা বলবো বলো? থার্ড কার্ভটা। থার্ড কার্ভটা হচ্ছে সাবস্ট্রেটের সঙ্গে ভেলোসিটি অফ রিঅ্যাকশন, বা তার আগে আমরা এনজাইম অ্যাক্টিভিটিটাকে ড্র করে নিয়েছি যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যত বাড়বে এনজাইম অ্যাক্টিভিটি বাড়ছে বাড়ছে বাড়ছে। একটা টাইমে যাওয়ার পর দেখলাম যখন অল এনজাইমস আর ইউজড আপ, তখন তুমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আরো বাড়াও, এনজাইম অ্যাক্টিভিটি কিন্তু আর বাড়ছে না। ঠিক আছে? তাহলে এইটাকেই আমরা এনজাইমের অ্যাক্টিভিটি যত বাড়বে আমি বলতে পারি ভেলোসিটিটা তত বাড়বে, যদি ডিরেকশন একটা ঠিকঠাক রাখো। তাহলে এটাকেই আমি ভেলোসিটি দিয়ে চেঞ্জ করে দিলাম, তাহলে কার্ভটা সেম থাকলো। তাহলে এটা হচ্ছে ভিম্যাক্স পয়েন্ট, এটা ভিম্যাক্স বাই 2, যে কনসেন্ট্রেশনে ভিম্যাক্স বাই 2 পেলাম তার নাম কেএম। ঠিক আছে? কেএম যত বেশি অ্যাফিনিটি তত কম, কেএম যত বেশি অ্যাফিনিটি তত কম। আর আলটিমেটলি আমরা বললাম যে এই কেএম ভিম্যাক্স ভি এস এর মধ্যে রিলেশনশিপ হচ্ছে ভি ইকুয়াল টু ভিম্যাক্স ইনটু এস বাই কেএম প্লাস এস। ব্যাস, এটুকু ক্লিয়ার? এগোবো এগোবো? হ্যাঁ। স্ক্রিনশট নিয়েছো? ওকে, থ্যাংক ইউ। ওকে, ভালো ল্যাপটপ, ভালো ল্যাপটপ। ওকে, নেক্সট চলো এবার আমরা একটুখানি ইনহিবিশনের দিকে যাই। এনজাইম ইনহিবিশন, এনজাইম ইনহিবিশন। দেখো এনজাইম ইনহিবিশন, মিউট করো, মিউট কর না। ওকে, এনজাইম ইনহিবিশন মে বি অফ টু টাইপস, দুটো টাইপের এনজাইম ইনহিবিশন হতে পারে। ঠিক আছে? একটা হচ্ছে কম্পিটিটিভ, আর একটা হচ্ছে নন কম্পিটিটিভ। একটা হলো কম্পিটিটিভ টাইপ অফ ইনহিবিশন, আর একটা হচ্ছে নন কম্পিটিটিভ টাইপ অফ ইনহিবিশন। ঠিক আছে? কম্পিটিটিভ মানে তো, তাহলে কম্পিটিটিভ টাইপ অফ ইনহিবিশন মানে হলো এই জায়গাতে তুমি একটা কম্পিটিশন এক্সপেক্ট করছো। কিরকম? লেটস টেক দিস ইজ দ্য বিউটিফুল এনজাইম। এটা একটা এনজাইম, আর এই হচ্ছে দেখো তার সাবস্ট্রেট, আর এই হচ্ছে দেখো তার ইনহিবিটর। তাহলে বলো তো এখানে সাবস্ট্রেট এবং ইনহিবিটর দুজনেই এনজাইমের সেম অ্যাক্টিভ সাইটের জন্য কম্পিটিশন করছে, ইয়েস অর নো? ইয়েস। ভেরি গুড। তাহলে প্রথম স্টেটমেন্ট নেই, বোথ সাবস্ট্রেট and inhibitor competes for same active site of enzyme। তাহলে যেহেতু কম্পিট করছে তাই আমরা এই প্রসেসটাকে কি বলছি? দিস ইজ কম্পিটিটিভ ইনহিবিশন। কম্পিটিটিভ ইনহিবিশন। তবে মনে রাখবে কে জিতবে এখানে? যার গায়ের জোর বেশি। দ্যাট মিন্স যদি দেখি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন ইনহিবিটরের থেকে বেশি, তাহলে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হলো, আর এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হলে তুমি সেখান থেকে কি পাবে? প্রোডাক্ট পাবে। আর যদি দেখো যে সাবস্ট্রেটের গায়ের জোর কম, ইনহিবিটর কনসেন্ট্রেশন বেশি, তাহলে এনজাইম ইনহিবিটর কমপ্লেক্স তৈরি হবে, তাহলে সেখান থেকে আর তুমি প্রোডাক্ট পাওয়ার কোনো চান্স থাকলো না। কিন্তু বলো তো তুমি যদি দেখো ইনহিবিশন হয়ে গেছে, তুমি সঙ্গে সঙ্গে কি করবে? সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। তাহলে যদি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়িয়ে দাও, তাহলে বলো তো এটাকে আবার রিভার্স ব্যাক করে আনা যাবে কিনা? আবার এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করা যাবে কিনা? হ্যাঁ স্যার। ভেরি গুড, এই লাইনটাকে ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। দিস প্রসেস
can be reversed back by increasing substrate concentration. বলো এই প্রসেসটাকে আমরা সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে আবার রিভার্স ব্যাক করতে পারবো, আগের জায়গাতে আবার নিয়ে চলে আসতে পারবো না পারবো। 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 স্যার পারবো, ঠিক আছে। হ্যাঁ স্যার বলো। বলছি এই যে রিভার্স মানে প্রসেসটা হবে সেক্ষেত্রে কি ইনহিবিটরটা এনজাইমকে ছেড়ে দিবে তখন? নাহলে ছেড়ে রিভার্স দেবে তখন, মানে কেন তখন হ্যাঁ ছেড়ে ও দিচ্ছে তখন কাজ ছেড়ে দেবে, বেড়ে গেলে? ও তো ওখানে গিয়ে বাইন্ড কারণ করে গেছে। সাবস্ট্রেটের প্রেসার তখন বেশি। যখন ফার্স্ট এই থেকে এই বলুন এই একটু। টাইপ অফ ইনহিবিশনে যখন আমরা দেখবো যে এনজাইম, এবং সবসময় মনে রাখবে এনজাইম সাবস্ট্রেট যখন রিঅ্যাকশনটা হয়, সেই এনজাইম সাবস্ট্রেট রিঅ্যাকশনটা হয় এক ধরনের নন কোভালেন্ট ইন্টারঅ্যাকশন দিয়ে, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ এবার দেখো ধরো ইনহিবিটর এখানে ইনহিবিটর বসেছে, খালি ক্লাস করার সময় তখন লাগছে জি মিউট কর না। ফার্স্ট থেকে একটু বলুন না। হ্যাঁ তাতে আমি তো ক্ষতি করো এটা কোন ভাষা? ওকে দেখো এখানে তাহলে এনজাইমের যদি ইনহিবিটর বসে যায়, তুমি যদি সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে দাও, তাহলে সে কিন্তু ধাক্কা মেরে এখান থেকে কাকে সরিয়ে দেবে? ইনহিবিটরকে সরিয়ে দেবে। তাহলে যদি ইনহিবিটরকে এখান থেকে সরিয়ে দেয়, তাহলে সাবস্ট্রেট আবার এখানে ফিট করে গেল, মানে জোর যার মুলুক তার। তাহলে সাবস্ট্রেট যদি এখানে ফিট করে যায়, তার মানে বলতো আবার সে তার আগের যে ম্যাক্সিমাম ভেলোসিটি ছিল সেটাকে আবার সে ফিরে পাবে কিনা? হ্যাঁ 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 ঠিক আছে স্যার। তাহলে এই প্রসেসটাকে তুমি রিভার্স ব্যাক করতে পারো বাই ইনক্রিজিং সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। আর যেহেতু সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে আবার আগের জায়গাতে নিয়ে চলে আসতে পারো, তার মানে তুমি দেখবে যে ম্যাক্সিমাম ভেলোসিটি যেটা ছিল ভিম্যাক্স ছিল, এটাকে তুমি আবার আগের জায়গাতে নিয়ে চলে আসতে পারো। তাই আমরা বলি ইন দ্যাট কেস ভিম্যাক্স ইজ ম্যাক্সিমাম ভেলোসিটি আনচেঞ্জড। মনে রাখবে যে কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে ভিম্যাক্সটাকে আমরা বাড়াই কমাই না একই রকম রাখি? বাড়াই। তাহলে ভিম্যাক্স আনচেঞ্জড, আগে যা ছিল আমি আবার সাবস্ট্রেটটাকে এখানে বসিয়ে সেই ভিম্যাক্স ফেরত পেতে পারি। তাহলে ভিম্যাক্স আনচেঞ্জ, বলো একবার রেকটিফাই করে নিয়ে, ভিম্যাক্স কেমন থাকবে? আনচেঞ্জড। Unchanged। আর দেখো এখানে বসার অ্যাফিনিটি, সাবস্ট্রেট যেখানে বসবে সাবস্ট্রেটকেও এ বসতে দেবে, ইনহিবিটরকেও এ বসতে দেবে। তার মানে বলো তো এর অ্যাফিনিটিটাকে কমবে। তুমি ভাগ করে দিচ্ছ কিনা? হ্যাঁ কমে যাচ্ছে। সাবস্ট্রেটকে যে টান ছিল সাবস্ট্রেটের উপর, কিছুটা কে শেয়ার করে নিয়েছে? ইনহিবিটর শেয়ার করে নিয়েছে তো। তার মানে আমরা বলতে পারি যে অ্যাফিনিটি কি হয়ে গেল? Decrease করে সাবস্ট্রেটের যাবে। প্রতি অ্যাফিনিটি, ডিভাইড হয়ে গেল। আর অ্যাফিনিটি যদি ডিক্রিজ করে তাহলে কেএম কি হয়ে যাবে? Increase করবে। বেশি হয়েছে। বেড়ে যাবে। তাহলে এই জায়গাটা একদম ভুলবে না যে ইন কেস অফ কম্পিটিটিভ ইনহিবিশন কি কি চেঞ্জেস হচ্ছে বলো? অ্যাফিনিটি কমে যাচ্ছে আর কি Vmax unchanged. ম্যাক্সিমাম ভেলোসিটি Vmax থাকবে। আর কেএম কি হয়ে যাবে? কেম বেড়ে যাবে। ইনক্রিজ। কেম বাড়বে, increase করবে। increase। তাহলে দেখো তোমাদের এই যে কার্ভটা ছিল, এদিকে ছিল সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এদিকে ছিল ভেলোসিটি। নরমাল কার্ভ কেমন ছিল বলো? এই ছিল তোমাদের একটা নরমাল কার্ভ, তাই তো? এই ছিল একটা নরমাল কার্ভ। এটা যদি একটা নরমাল কার্ভ হয়, তাহলে বলো তো আমরা এর কেএম পয়েন্ট কোথায় পাবো? এটা ছিল ম্যাক্সিমাম ভেলোসিটি পয়েন্ট, এইটা ধরো তার কেএম পয়েন্ট, দিস ইজ দ্য কেএম পয়েন্ট। এবার বলো তো কেএমটাকে বাড়িয়ে ফেলেছো, ভিম্যাক্সটা সেম আছে, তাহলে এটাকে আমি একটু কালারটাকে চেঞ্জ করি। দেখো কেএমটাকে বাড়িয়ে এখানে রেখেছো, এমন কালার চেঞ্জ করলাম যেটা বোঝা যাচ্ছে না কি মনে হচ্ছে। তাহলে দেখো কেএমটাকে বাড়িয়ে এখানে রেখেছো, তাহলে এখন বলো তো কার্ভটাকে আমরা এখন কার্ভটাকে আমরা এড়িয়ে চলে আসলাম। তাহলে সেকেন্ড কার্ভটাকে খেয়াল করো, এটা কার্ভ নাম্বার 2, এটা কার্ভ নাম্বার 1। তাহলে সেকেন্ড কার্ভের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? কেএমটা বেড়ে গেছে আর ভিম্যাক্সটা সেম আছে। হ্যাঁ বলা যায়। তাহলে এটা কোন ইনহিবিশনের ক্যারেক্টার? কম্পিটিটিভ ইনহিবিশন। কম্পিটিটিভ ইনহিবিশন ক্যারেক্টার। তাহলে বলো তো নরমালের থেকে যেখানে নো এনজাইম ইনহিবিশন, আর যদি কম্পিটিটিভ ইনহিবিশন হয়, তাহলে কার্ভটা কি হয়ে যাবে? সেখান থেকে ডান দিকে শিফট করে যাবে একটু। রাইট সাইডে শিফট করবে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে কি সমান আছে, সরি ভিম্যাক্সটা সমান আছে, কে বেড়ে গেছে, এটা কিন্তু নতুন বেড়ে কেএম গেছে। পয়েন্ট হয়ে যাবে। ওকে বলো ক্লিয়ার কম্পিটিটিভ ইনহিবিশন? হ্যাঁ স্যার। ক্লিয়ার কম্পিটিটিভ ইনহিবিশন? স্যার।
তাহলে এটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই কম্পিটিটিভ ইনহিবিশনের। তোমরা প্রত্যেকে এসডি কে চেনো। এসডি মানে কিন্তু সাকসিনেট ডিহাইড্রোজেনেস, ঠিক আছে? সাকসিনেট ডিহাইড্রোজেনেস। এসডি মানে সাকসিনেট ডিহাইড্রোজেনেস, দুটো থাকে। তাহলে ডিহাইড্রোজেনেস করতে বলুন না। সব নোট করো। এরা কি ক্লাসে আছে না নাই? স্যার অল মিউট করে দিন তো। ওকে, তাহলে সাকসিনেট ডিহাইড্রোজেনেসের কথা তোমরা প্রত্যেকে পড়েছো। সাকসিনেট ডিহাইড্রোজেনেস তার যে সাবস্ট্রেটের উপর কাজ করে সেটা হলো সাকসিনেট। এই সাকসিনেটকে কিসে কনভার্ট করে? সাকসিনেটকে ফিউমারেটে কনভার্ট করছে। আর এই সাকসিনেটের সঙ্গে আরেকজন মলিকিউল আছে, তার নাম ম্যালোনেট। এই ম্যালোনেট কিন্তু সাকসিনেট ডিহাইড্রোজেনেসের অ্যাক্টিভ সাইটের জন্য সাকসিনেটের সঙ্গে কম্পিটিশন করে। তাহলে এই যে ম্যালোনেট একটা ইনহিবিটর ফর সাকসিনেট ডিহাইড্রোজেনেস, এই ম্যালোনেটটাকে কিন্তু আমি বলতে পারি একটা কম্পিটিটিভ ইনহিবিটর। দিস ইজ কম্পিটিটিভ ইনহিবিটর। ওকে, আবার দেখো তোমরা যখন মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার পড়েছিলে, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার পড়তে গিয়ে তোমরা সেখানে স্ট্যাটিন বলে একটা মলিকিউলের কথা পড়েছিলে, মনে পড়ছে তোমাদের? স্ট্যাটিন একটা মলিকিউলের কথা বলেছিলাম, কারো কি মনে পড়ছে? স্ট্যাটিন কি করে? ব্লাড কোলেস্টেরলের মাত্রা কমায়। ভেরি গুড, কোলেস্টেরলের লেভেলটাকে কমিয়ে দেয়। তাহলে কিভাবে ব্লাড কোলেস্টেরল লেভেলটাকে কমিয়ে দেয়? কারণ ব্লাডের মধ্যে যে কোলেস্টেরল সিনথেসাইজিং এনজাইমস গুলো আছে, সেই এনজাইমের একটা স্পেসিফিক সাবস্ট্রেট আছে। এই সাবস্ট্রেটকে সে প্রোডাক্ট হিসেবে কোলেস্টেরলে কনভার্ট করে। তাহলে ওই সাবস্ট্রেটের সঙ্গে কম্পিটিটিভ ইনহিবিটর হিসেবে ব্যবহার করা হয় স্ট্যাটিন। তাহলে স্ট্যাটিন ইজ আ কম্পিটিটিভ ইনহিবিটর ফর দ্য সাবস্ট্রেট অফ কোলেস্টেরল সিনথেসাইজিং এনজাইম ইন ব্লাড। সেই জন্য আমরা দেখছি যে সে কিন্তু ওই এনজাইম অ্যাক্টিভিটিটাকে কমাচ্ছে, আর এনজাইম অ্যাক্টিভিটিটাকে যদি কমিয়ে দেয় তাহলে কিন্তু আমরা দেখলাম ওভারঅল ব্লাড কোলেস্টেরল লেভেলটা কমে গেল। তাহলে এই দুটো এক্সাম্পলকে একদম মনে তোমাদের রাখতেই হবে, যে একটা হচ্ছে ম্যালোনেট। ভেরি গুড সাবির, একদম ঠিক বলেছো। তাহলে ম্যালোনেট সেটা একটা কম্পিটিটিভ ইনহিবিটর ফর সাকসিনেট ডিহাইড্রোজেনেস, আর স্ট্যাটিন এটা একটা কম্পিটিটিভ ইনহিবিটর ফর কোলেস্টেরল সিনথেসাইজিং এনজাইম। সো দিস ইজ সামথিং অ্যাবাউট কম্পিটিটিভ ইনহিবিশন, এবং তোমাদের মনে হয় কম্পিটিটিভ ইনহিবিশন সম্পর্কে একটা আইডিয়া পেয়েছো। যদি বলো হ্যাঁ, তাহলে আমি এটাকে মুছবো, নন কম্পিটিটিভ দিকে মুছবো। ক্লিয়ার এভরিবডি? একটা দুটো যদি কাজ দিয়ে দেয় তাহলে তোমরা কি ট্রেস করতে পারবে যে কোনটা নো এনজাইম ইনহিবিশন আর কোনটা কম্পিটিটিভ ইনহিবিশন? একটা এক্সাম্পল দিন না, কিরকম করে? স্যার এনজাইমের পরে ওটা কি লিখেছেন? এখানে কোলেস্টেরল। তাহলে আমরা দুটো এক্সাম্পল এখানে নিয়েছি, একটা হচ্ছে ম্যালোনেট একটা এক্সাম্পল যেটা সাকসিনেটের সঙ্গে কম্পিটিশন করছে ফর সাকসিনেট ডিহাইড্রোজেনেস, আর এখানে আমরা দেখলাম স্ট্যাটিন একটা এক্সাম্পল নিলাম কম্পিটিটিভ ইনহিবিশনের, যেখানে সে কোলেস্টেরল সিনথেসাইজিং এনজাইমকে ইনহিবিট করছে। কিরকম হবে? কি বলছো বলো? স্যার কোয়েশ্চেন কিরকম হবে? আপনি বললেন না যে কিভাবে আমরা করতে পারবো কি না পারবো। কোয়েশ্চেন কিরকম হবে? দেখো, প্রথম টাইপ বললো, ইন কেস অফ কম্পিটিটিভ ইনহিবিশন, অপশন 1 Km increases, Vmax increases. Option 2 Km decreases, Vmax decreases. Option 3 Km increases, Vmax decreases. Option 4 Km increases, Vmax remain unchanged. কি হবে অপশন? আনসার কি হবে? Remain unchanged. Option 4. Option 4. Clear? This is type 1. Second, তোমাকে বলে দিল যে একটা এনজাইমের স্ট্রাকচার দিল, দিয়ে বললো এটা তার সাবস্ট্রেট, এটা তার ইনহিবিটর।
তুমি দেখছো এখানে একটা বাইন্ডিং সাইট আছে, তাহলে বললো হুইচ টাইপ অফ ইনহিবিশন ইজ রিপ্রেজেন্টেড বাই দিস পিকচার, তাহলে কি হবে সেটা কম্পিটিটিভ ইনহিবিশন। কম্পিটিটিভ। থার্ড টাইপ, এক্সাম্পল দিয়ে কোশ্চেন আসলে করতে পারবো, এক্সাম্পল দিয়ে। হ্যাঁ। টাইপ 4, কার্ভ দিয়ে দিল, দিয়ে বললো কোনটা নরমাল কোনটা কম্পিটিটিভ ইনহিবিশন বলো, করতে পারবো। হ্যাঁ ঠিক স্যার। আছে, তারপরে তোমাকে স্টেটমেন্ট বললো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। এক নম্বর অপশন তোমাকে বললো যে ইন কেস অফ কম্পিটিটিভ ইনহিবিশন অ্যাফিনিটি গেট ডিক্রিজড। সেকেন্ড বললো ইন কেস অফ কম্পিটিটিভ ইনহিবিশন Vmax রিমেইন আনচেঞ্জড। তিন নম্বর অপশন বললো ইন কেস অফ কম্পিটিটিভ ইনহিবিশন Km গেট ইনক্রিজড। চার নম্বর অপশন বললো যে ইন কেস অফ কম্পিটিটিভ ইনহিবিশন দ্য প্রসেস ক্যান বি রিভার্সড ব্যাক বাই ইনক্রিজিং সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। অপশন 5 বললো অল দ্য স্টেটমেন্টস আর কারেক্ট। কি হবে অপশন তখন? All the All the statements are statements are correct. correct. বুঝতে পেরেছো? তাহলে কিরকম টাইপ অফ কোশ্চেন আসে? ওকে, চলো এগোই, আমরা একটু নন কম্পিটিটিভ দিয়ে শেষ করবো আজকে। ক্লিয়ার? ইয়েস স্যার। Yes sir. Then I can clear that right. চলো এবার আমরা আসি নন কম্পিটিটিভ ইনহিবিশনে। নন কম্পিটিটিভ ইনহিবিশন হতে গেলে দেখো এনজাইমকে কিন্তু আর একটা বাইন্ডিং সাইট থাকলে চলবে না, তখন এনজাইমের মধ্যে হাউ মেনি বাইন্ডিং সাইটস আর দেয়ার? মোর দ্যান ওয়ান। ওকে, সো লেটস টেক দিস ইজ দ্য এনজাইম, দিস ইজ দ্য এনজাইম। তাহলে এখানে আমরা দেখলাম এনজাইম হ্যাজ মোর দ্যান ওয়ান বাইন্ডিং সাইট। এনজাইম হ্যাজ মোর দ্যান ওয়ান বাইন্ডিং সাইট। আর যদি মোর দ্যান ওয়ান বাইন্ডিং সাইট থাকে তখন আরেকটা ক্যারেক্টার আমরা এখানে অ্যাড করছি, দেখো ওয়ান বাইন্ডিং alters or changes the thread structure of another binding site. বোঝা গেল গল্পটা? এখানে দেখো এর বসার জায়গা আলাদা, এর বসার জায়গা আলাদা। লেটস টেক দিস ইজ দ্য অ্যাক্টিভ সাইট। তাহলে এটা যদি অ্যাক্টিভ সাইট হয় তাহলে আমি বলতে পারি এটা তার সাবস্ট্রেট, আর এখানে এইটা হচ্ছে তার ইনহিবিটর। ওকে, তাহলে অ্যাক্টিভ সাইট হচ্ছে এইটা, তাহলে সাবস্ট্রেট বসার জায়গা একটা আছে, আর ইনহিবিটর যে জায়গাতে বসবে সেটাকে আমরা কি বলি? তার অ্যালোস্টেরিক সাইট। কি বলি এটাকে? তার অ্যালোস্টেরিক সাইট। অ্যালোস্টেরিক সাইট। তাহলে বলো তো এক্ষেত্রে কি কোনো কম্পিটিশন আছে না প্রত্যেকের চেয়ার আলাদা আলাদা আছে? চেয়ার আলাদা আলাদা। Here আলাদা আলাদা। তাহলে নো কম্পিটিশন। আর যদি কম্পিটিশন না থাকে তার মানে বলো তো অ্যাফিনিটির কোনো চেঞ্জ আছে? Km এর কোনো চেঞ্জ নেই Affinity তাহলে। unchanged। আর অ্যাফিনিটি যদি আনচেঞ্জ থাকে Km এর তার মানে unchanged বলো আছে। প্রথম ক্যারেক্টার পেয়ে গেলে যে Km unchanged in case of uncompetitive inhibition. সেকেন্ড, এখানে দেখো একজন যদি বাইন্ড করে যায় সে কিন্তু আরেকজনকে আর কখনো বাইন্ড করতে দেবে না, কারণ আরেকজনের 3D স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিচ্ছে সে। তাহলে বলো তো একবার যদি ইনহিবিটর বাইন্ড করে যায় তাহলে তুমি যতই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াতে থাকো তুমি কি আর সেই প্রসেসটাকে রিভার্স ব্যাক করতে পারবে? না। কেন বলো তো? কারণ সে তো সাবস্ট্রেট বসার জায়গাটাকেই বিগড়ে দিয়েছে, তাই না? তার মানে আমরা বলতে পারি যে দিস প্রসেস ইররিভার্সিবল। cannot be reversed back by increasing সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। বোঝা গেল? তাহলে বলো তো একবার যদি তুমি ভিম্যাক্সটাকে ফল করাও তাহলে সেই ভিম্যাক্সটাকে তুমি আর তাকে রাইজ করে আগের জায়গায় নিয়ে যেতে পারবে না স্যার। তাহলে আমরা বলতে পারি ভিম্যাক্স ডিক্রিজড। তাহলে বলো নন কম্পিটিটিভ ক্যারেক্টার পেয়ে গেলে চোখ বন্ধ করে না, তোমরা চোখ খুলেই বুঝলে কি কি বলো। একটা হচ্ছে Km থাকবে আনচেঞ্জড আর ভিম্যাক্স হয়ে যাবে ডিক্রিজড। Km হবে আনচেঞ্জড আর ভিম্যাক্স হয়ে যাবে Decreased. অ্যাফিনিটি ঠিক আছে। আনচেঞ্জ। তাহলে এটা হচ্ছে নন কম্পিটিটিভ ইনহিবিশনের একটা স্যার এক্সাম্পল। বলো। স্যার বলছি ইনহিবিটরটা যদি ওই সেই অ্যালোস্টেরিক সাইটটা ছেড়ে দেয় তাহলে কি সেই অ্যাক্টিভ সাইটটা আগের মানে শেপে আসতে পারবে না? ইনহিবিটর দেখো এই জায়গাতে কিন্তু অ্যাটাচমেন্টটা আগে তুমি কম্পিটিটিভের ক্ষেত্রে যে অ্যাটাচমেন্ট পেয়েছিলে এই অ্যাটাচমেন্টটা কিন্তু রিলেটিভলি অনেক স্ট্রং অ্যাটাচমেন্ট। তুমি এনজাইমকে সায়ানাইড দিয়ে দিলে তাহলে বলো তো সেই সায়ানাইড যখন এনজাইমের এই অ্যালোস্টেরিক সাইটটা বাইন্ড করে দেবে তখন কি সে আর সেই জায়গা থেকে মুভ করবে? রিলেটিভলি স্ট্রং অ্যাটাচমেন্ট। আর অ্যাটাচমেন্টটা যদি স্ট্রং হয়ে যায় তাহলে ডেফিনেটলি সে কি করবে? আরেকজন যে বাইন্ডিং সাইট আছে সেই বাইন্ডিং সাইটটাকে সে অল্টার করে দেবে, চেঞ্জ করে দেবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার।
ওকে, তাহলে খেয়াল করো একই কার্ভ আমরা যেটা আগে পেয়েছিলাম, বলো 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 স্যার বুঝতে পারছি না, শোনা যায় না। তাহলে এদিকে আমরা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন রেখেছিলাম, এদিকে আমরা ভেলোসিটি রেখেছিলাম। এই কার্ভটা তোমাদের মনে পড়ছে? বলো তো এই কার্ভটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি এইটা রাখলাম কার জন্য বলো? নো নরমাল এর জন্য, নো এনজাইম, সরি নো ইনহিবিটর। নো ইনহিবিশন। তাহলে এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম এইটা হচ্ছে ভিম্যাক্স পয়েন্ট, আর এই জায়গাটা হচ্ছে ভিম্যাক্স বাই 2। তাহলে এই পয়েন্টটাকে আমরা বলেছিলাম কেএম। দেখো যখন আমরা কম্পিটিটিভ ইনহিবিশন করলাম তখন বলো কেএম পয়েন্টটাকে কোথায় নিয়ে চলে আসলাম? এই জায়গাতে কেএম পয়েন্ট নিয়ে চলে আসলাম, ডান দিকে সরে গেছে। কার্ভটাকে আমরা কি করলাম দেখো ডান দিকে সরিয়ে দিয়েছি। তাহলে এই যে 2 নম্বর রেড কালার দিয়ে যে কার্ভটা করেছে এটা কি ইন্ডিকেট করছে? কম্পিটিটিভ ইনহিবিশন। কম্পিটিটিভ ইনহিবিশন, বোঝা গেছে? কম্পিটিটিভ ইনহিবিশন। আর দেখো আমরা যদি নেক্সট একটা কার্ভ নিই, খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো। নেক্সট কার্ভের ক্ষেত্রে আমরা দেখছি এইটা কি হয়ে গেছে, দেখো এইটা হয়ে গেছে এই কার্ভ। তাহলে এইটা যদি এই কার্ভ হয় তাহলে বলো তো এই পয়েন্টটাকে কি আমি এখন বলতে পারি যেটা ভিম্যাক্স বাই 2 পয়েন্ট ছিল এটা এখন নতুন কি হলো? দিস ইজ দা ভিম্যাক্স, কারণ ভিম্যাক্স ডিক্রিজ করে গেছে। এটা যদি ভিম্যাক্স হয় তাহলে আমি সামওয়্যার হিয়ার ইউ ক্যান কল ইট অ্যাজ ভিম্যাক্স বাই 2। তাহলে বলো তো কেএম পয়েন্টটা কি সেম আছে না চেঞ্জ হয়েছে? সেম আছে। সেম আছে। তাহলে এই যে থার্ড কার্ভটা এখানে আমি দেখলাম কেএমটা সেম আছে কিন্তু ভিম্যাক্সটা নেমে গেছে আগের থেকে। তাহলে এটা বলো তো নন কম্পিটিটিভ ইনহিবিশন হচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ তাহলে এইটা নন কম্পিটিটিভ ইনহিবিশন শো হচ্ছে। ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রচুর তোমরা কোয়েশ্চেনের বইতে দেখবে এই স্যার জায়গাটাকে স্টার্ট দিয়ে দিন 3-4টে। 3-4টা স্টার দিয়ে দিলাম, চলো ঠিক আছে। সো দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা কম্পিটিটিভ আর নন কম্পিটিটিভ ইনহিবিশন সম্পর্কে আইডিয়া পেলাম, খুব তাড়াতাড়ি চটপট পড়ে নিয়ে এটা। উইথ দ্য ইনক্রিজ ইন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন দ্য ভেলোসিটি অফ দ্য এনজাইমেটিক রিঅ্যাকশন রাইজেস এট ফার্স্ট। প্রথমে রাইজ করছে, দ্য রিঅ্যাকশন আলটিমেটলি রিচেস আ ম্যাক্সিমাম ভেলোসিটি, এই পয়েন্টটাতে পৌঁছচ্ছে, দ্যাট ইজ Vmax, which is not exceeded by any further rise of concentration। তারপর তুমি কনসেন্ট্রেশন বাড়াও আর কিন্তু তারপর থেকে সেটা রাইজ হবে না of the substrate। This is because the enzyme molecule are fewer than the substrate molecule। তাহলে এনজাইম গুলো কিন্তু ঘাটতি হয়ে গেছে, এখন সাবস্ট্রেট বেশি হয়ে গেছে after saturation of this molecules, so there are no free enzyme molecule to bind with the additional substrate molecule। ক্লিয়ার হলো? তাহলে আমি বললাম all enzymes are used up। কেউ কি খেয়াল করেছে এই শব্দটাতে? না পাত্তা দিয়ে না পাত্তা না দিয়েই বেরিয়ে চলে গেছো, all enzymes are used up। ওকে, সেই জন্য রাইজ করছে না। The activity of an enzyme is also sensitive to the presence of specific chemicals bind to the enzyme। তার মানে ইনহিবিটর যারা, when the binding of this chemical shuts off enzyme activity, the process is named as inhibition and the chemical is named as inhibitor। When the inhibitor closely resembles with the substrate, মন দিয়ে শুনবে, যখন ইনহিবিটরটা সাবস্ট্রেটের সঙ্গে ক্লোজলি রিজেম্বল করে in its molecular structure and inhibits the active site of the enzyme, তাহলে অ্যাক্টিভ সাইট যদি আটকায় তখন সেটা কম্পিটিটিভ ইনহিবিটর। ঠিক আছে, কম্পিটিটিভ ইনহিবিটর। Due to its close structural similarity with the substrate, the enzyme competes with the substrate for the substrate binding site of the enzyme। Consequently, the substrate cannot bind and as a result the enzyme action declines। So succinate dehydrogenase এর কথাটা বলেছে ইত্যাদি ইত্যাদি এই জায়গাটা। তাহলে দেখো এই তো এনসিআরটি তো দেখলাম নন কম্পিটিটিভ ইনহিবিশনটাকে কোনো ধরনের পাত্তাই দিল না। তাহলে তোমরা কি একটা বেসিক আইডিয়া, এখান থেকে কিন্তু কোশ্চেন এসছে, তোমরা দেখবে কোশ্চেনের বইতে এখান থেকে কোশ্চেন এসছে, আমি তোমাকে বেসিক যেটুকু জায়গা পড়ালাম। ওকে, তাহলে এইটুকু তো তোমরা বুঝতে পারলেই এনসিআরটি তে যেটুকু আছে তার সঙ্গে সঙ্গে তোমরা ইনহিবিশন সম্পর্কে আরেকটা ব্রড আইডিয়া কিন্তু পেয়ে গেলে। তাহলে আমরা আজকে এই জায়গাতে শেষ করছি।